ঘটনা যখন ঘটে তখন সালটা 2003। ওনার নাম, বিশেষ করে এই আজিজ খলিফা আঙ্কেলের নাম কিন্তু জন্মগতভাবে খলিফা না, উনি মূলত একজন টেইলর, অর্থাৎ উনি একজন দর্জি। আর দেখা যায় যে বিভিন্ন এলাকায় যারা দর্জির কাজ করেন সবাই তাদেরকে খলিফা বলে। অনেক বাজারের মধ্যে কিন্তু খলিফা গলি আছে, খলিফা পট্টি আছে, মানে হচ্ছে ওখানে দর্জির দোকান রয়েছে অনেকগুলো, যাদেরকে খলিফা বলে অভিহিত করা হয়। তো এই কারণেই মূলত ওনার নাম আজিজ খলিফা হয়ে গেছে। ওনার আসল নাম আজিজ, নামের সাথে খলিফা যুক্ত হয়ে গেছে। ঘটনা 2003 সালে ঘটেছিল। সময়কালটা ছিল ঈদের সময়। ওই 3 সালে তখন কুরবানি বা রোজার ঈদ, সম্ভবত কোনো এক রোজার ঈদই হবে এরকমটা জানিয়েছেন আর কি, অতটা মনে নাই যে রোজার ঈদ না কুরবানি ঈদ। ঈদের সময় কিন্তু নতুন পোশাক তৈরির একটা বেশ চাপ থাকে, বিশেষ করে যে সমস্ত টেইলার্সগুলো রয়েছে এই টেইলার্সগুলোতে অনেকেই নতুন জামা কাপড় তৈরি করতে দেন। বছরের 2টি সময়, রোজার ঈদ এবং কুরবানি ঈদ, এই 2টা সময় কিন্তু প্রচণ্ড রকমের একটা ব্যস্ততা যায় যারা টেইলার্সের সাথে এই প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের। তো ওই সময় কিন্তু প্রতি রাত্রেই বাসায় ফিরতে অনেক রাত হতো। একটা পর্যায়ে উনি ওনার দোকানে অর্ডার নেওয়াই বন্ধ করে দিয়েছিলেন, কারণ ঈদের আগে তো সেগুলো ডেলিভারি দিতে পারবেন না। উনি কাজ করতেন, ওনার যারা কর্মচারী ছিল তারা কাজ করতেন। তো কোনোভাবেই রাত 12টার আগে উনি দোকান থেকে বের হতে পারতেন না। গ্রাম তাতে কি, কাজের ব্যস্ততা কিন্তু ওনার বেশ পড়ে গিয়েছিল। ওনার হাতের কাজ ভালো হওয়ার কারণে অনেকেই তার কাছে কাজটা করতে দিতেন আর কি। তো নর্মালি হতো কি যে উনি যখন স্বাভাবিক সময়, তখন উনি বাড়িতে ফেরার সময় বাজার থেকে বাজার করে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসতেন। রাতের বেলা রান্না হতো, তো প্রতিদিন উনি ওই আসার সময় প্রয়োজনীয় বাজারঘাটগুলো করে আসতেন। এখন এই যে রাতের বেলা উনি বাজার নিয়ে আসবেন কখন আর রান্না হবে কখন, এই জন্য পরিবারের সদস্যরা এই ব্যস্ততাপূর্ণ সময়গুলোতে ওনারা দিনের বেলায় বাজারঘাট করে নিয়ে আসতেন। এই জন্য এই আজিজ খলিফা আঙ্কেলের উপরে বাজারঘাটের চাপ ওই সময়ে ছিল না। তবে যেই রাত্রে উনি দোকান থেকে বের হয়েছেন, ওই রাত্রেই বিশেষ করে সন্ধ্যার পর উনি ভালো কয়েকটা ইলিশ মাছ দেখেছিলেন। চিন্তা করেছিলেন যে ইলিশ মাছটা বরফ দিয়ে রেখে দেই, কোনো একটা ব্যবস্থা করে যাওয়ার সময় নিয়ে যাব। তো একটা বিশেষ পদ্ধতিতে উনি সেটা রেখে দিয়েছিলেন। যাওয়ার সময় ওই ইলিশ মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো উনি যখন রওনা দিয়েছেন ঠিকঠাক মতোই বাড়ি পর্যন্ত প্রায় চলে আসছেন, হঠাৎ করে উনি একটি জায়গায় দাঁড়িয়েছেন। দেখেন যে ওনার মা, মানে রানা ভাইয়ের দাদি, কান্না করতে করতে কোন দিকে যেন চলে যাচ্ছে। তো যেই জায়গাটাতে উনি দেখেছিলেন সেখানে কিন্তু অনেক ঝোপঝাড়, বড় বড় গাছ রয়েছে, শিমুল গাছ রয়েছে, তাল গাছ রয়েছে, আম জাম এরকম অনেক গাছ রয়েছে, পুরনো গাছ আর কি। তো ওইখানে উনি এটা দেখছেন। এটা দেখার সাথে সাথে উনি বলতেছেন, এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ময়মনসিংহ এলাকায়, বাংলাদেশে আরও বেশ কিছু এলাকায় মাকে অনেকে আদর করে মায়া বলে ডাকেন। তো উনি কিন্তু এই যে মায়া বলে ডাকতেন আর কি, বলছে এ মায়া, এ মায়া, এই এত রাত্রে কোথায় যাও, কান্দছো কেন, কোথায় যাও? তো দাদি বলতেছে যে আমি বাসার থেকে চলে যাচ্ছি, থাকবো না আর। উনি বলছেন যে কে মায়া, কি হয়েছে? তখন দাদি উত্তর দিচ্ছেন, সাবু আমাকে খুব গালিগালাজ করছে, আমি থাকবো না, চলে যাব। তখন উনি তো অবাক হন, তো বলে কি, সাবু হচ্ছেন এই রানা ভাইয়ের একজন চাচা। এই সাবু আঙ্কেলও কিন্তু খুব ইয়ে করতেন আর কি, মানে তার মাকে, মানে ওই দাদিকে আর কি খুব সম্মান করতেন, মানে রানা ভাইয়ের দাদিকে খুব ভালোবাসতেন। আর দাদির সাথেও তার এই ছেলের সম্পর্ক ভালো ছিল, কখনোই সে মায়ের সাথে এরকম আচরণ করে না। এই আজিজ খলিফা আঙ্কেল তো রীতিমতো অবাক হয়ে গেছেন যে সাবু এরকম আচরণ করছে, আর যার কারণে তুমি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছ কোন দিকে? সাবুর তো এরকম করার কথা না, এই তুমি আসো আমার সাথে, আসো, এক্ষুনি সাবুর বাসায় যাব, তারপর ওকে ধরতেছি, ও কেন তোমার সাথে এই আচরণটা করলো। এখন
ওই দাদির কান্নাকাটি থেমে যায়, উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পর বলতেছে যে, হে আজিজ, তোর ব্যাগে কি রে? বলে যে ইলিশ মাছ। কেদে একটা ইলিশ মাছ দে খাই। বলে যে ইলিশ মাছ খাবা তো ভালো কথা, তো চলো বাসায় চলো। বলে না, এখানেই দে। তখন বলে যে আরে এখানে ইলিশ মাছ দিয়ে কি করবা? বাসায় চলো, এক্ষুনি রান্না করবো তোমার জন্য, এক্ষুনি ইলিশ মাছ কাটাকুটি করে রান্না করে তোমাকে খাওয়াবো, চলো। বলে না, এইখানেই দে। তখন এই আজিজ খলিফা আঙ্কেল যিনি, উনি আর কথা না বাড়িয়ে করছেন কি, ওনার মায়ের এক হাত ধরে টান দিচ্ছেন যে আসো তো মায়া, বাসায় চলো। কি বলো এখানে দেই? মানে যখনই হাত ধরে টান দিছেন তখনই এই আজিজ খলিফা আঙ্কেল বুঝতে পারছেন ঘটনাটা কি। হাত ভয়ঙ্কর রকমের ঠান্ডা, আর তখন তো ঠান্ডার সময় না। উনি তখন ভয়ার্ত চোখে পেছন দিকে তাকান। তাকানোর পর দেখা গেল যে এই যে আজিজ খলিফা আঙ্কেলের মায়ের রূপে, মানে রানা ভাইয়ের দাদির রূপে যেই অবয়বটিকে দেখা যাচ্ছিল, এটা আসলে তার মা না। ভয়ঙ্কর বিশ্রীভাবে একটা হাসি দেয়, হাসি দিয়ে বলে যে, কিরে আজিজ খলিফা, তোরে যে কত খুঁজি পাই না রে, তোর সাথে অনেক পুরনো লেনা দেনা আছে আমাদের, আজকে তোরে পাইছি। এই বলে করছে কি, ওই অবয়বটা আজিজ খলিফা আঙ্কেলের উল্টো হাত চেপে ধরছে, ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পাশের একটা ক্ষেতের দিকে। ওইটা হলো এই রানা ভাইদের আর এক চাচা, তার নাম হচ্ছে হাশেম, এই হাশেম চাচার ধান ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে। টানতে টানতে নিয়ে যাচ্ছে এমন শক্তি যে এই আজিজ খলিফা আঙ্কেল ওই সময় ওই হেঁচকা টানে আসলে শরীরের কন্ট্রোলটা রাখতে পারেন নাই, উনি ওই টানে টানে ওইদিকে চলে যাচ্ছেন। ওই ধান ক্ষেতের ওখানে যাওয়ার পরপরই ওই অবয়বটা তার রূপ পরিবর্তন করে ফেলে, এখন আর সেই আগের ওই দাদির রূপে নাই, তার উপর আক্রমণ করে বসে। এখন উনিও নিজেকে সেভ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই সময় কিন্তু ধান পেকে গিয়েছিল, এই ধান ক্ষেতের ভিতরে ধস্তাধস্তি হচ্ছে। এই আজিজ খলিফা আঙ্কেলকে একবার নিচে ফেলে দেয়, আছাড় মারে। আজিজ খলিফা আঙ্কেলও উঠে চলে যাওয়ার চেষ্টা করেন, বাঁচার চেষ্টা করছেন। তো এইরকম ধস্তাধস্তি হচ্ছে। তো এরকম করতে করতেই তখন তো আসলে উনি তো অনেক রাত্রে বের হয়েছেন, বিশেষ করে ওই রাত্রে। অন্য রাত্রে তো উনি রাত 12টার সময় বের হন, বিশেষ করে এই যে এই ব্যস্ততার ভিতরে, কিন্তু ওই রাত্রে উনি আরও পরে বের হয়েছেন, হয়তো রাত 2টা 2:30টার সময় বের হয়েছিলেন। আর ওইখান থেকে, মানে ওই বাজার থেকে এই রানা ভাইদের বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার আস্তে আস্তে আসতে তো সময় লাগবে, তাহলে রাত কত হতে পারে? আল্লাহর অশেষ রহমতে ফজরের আজানের সময়টা চলে এসেছিল, তা না হলে ওই রাত্রে এই আজিজ খলিফা আঙ্কেলের বড় ধরনের বিপদ হয়ে যেত। হঠাৎ করেই ফজরের আজান দিয়ে যায় আর ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। তো শরীরে তো অনেক ব্যথা পেয়েছেন আজিজ খলিফা আঙ্কেল, উনি কোনো রকমে উঠে আস্তে আস্তে বাড়িতে যান। বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। তো এই যে ওনার যে মায়া, মানে ওনার মা রানা ভাইয়ের দাদি, উনি ওঠেন। উনি ওঠার পর জিজ্ঞেস করে, কি হয়েছে রে আজিজ, তোর এই অবস্থা কেন? তখন উনি বলেন যে এই যে তোমার রূপে এরকম আসছিল, আমি তো বুঝতে পারি নাই। তখন তাড়াতাড়ি করে উনি এই আঙ্কেলকে শরীরটা খুব ভালো করে ধোয়াই দিছেন গরম পানি করে। গ্রামের কিছু ট্রিটমেন্ট আছে, সাথে সাথে আবার ওই প্রতিবেশী এক দাদি আছে, উনি ঝাড়ফুঁক করতে পারতেন, তাকে ডেকে নিয়ে আসা হয়, তিনিও ঝাড়ফুঁক করে দেন। এরপর আল্লাহর রহমতে বিপদ কেটে যায় আলহামদুলিল্লাহ। উনি বেশ লম্বা একটা ঘুম দেন। এর পরের দিন উনি আবার তো যাবেন আর কি, ওনার দোকানে তো কাজ রয়েছে, প্রচুর কাজ, বসে থাকার তো উপায় নাই আসলে। উনি গেছেন, ওই দিন আবার উনি সাইকেল নিয়ে গেছেন সাথে করে, যে ফেরার সময় সাইকেল নিয়ে ফিরবেন। তো দিনের বেলা গেছেন, সারাদিন কাজ টাজ করছেন। বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল যে রাত কিন্তু করো না, তাড়াতাড়ি চলে আসো, যেহেতু গত রাত্রে একটা ঘটনা ঘটছে। এখন কাজের যে ব্যস্ততা, চাইলেই তো আসতে পারেন না। প্রতিদিন যাচ্ছে, ঈদ কিন্তু ঘনিয়ে আসছে। আর স্লিপে যেই ডেটগুলো দেওয়া ছিল, ডেলিভারি ডেট,
সেই লোকগুলো তো চলে আসবে। অনেকেই আসছে, তাদেরকে একদিন 2 দিন পরে আবার আসতে বলা হচ্ছে, তারাও একটু মনোমালিন্য করছে। ঈদের সময় আসলে এটা হয়, সবসময় তো আসলে কথা রক্ষা করা যায় না, হাতের কাজ তো, এটা তো মেশিনের কাজ না, হাতে ধরে এই কাজগুলো করতে হয়। এখন বসে থাকার তো উপায় নাই, না চাইলেও তো রাত পর্যন্ত থাকতেই হবে। তো ওই রাতেও কোনো কারণে ওনার আসলে দেরি হয়েই যায়। তবে ওই সময় আর বাজারের ব্যাগট্যাগ ছিল না, উনি সাইকেল নিয়ে রওনা দিয়েছেন, চিন্তা করেছেন যে এই লোহার জিনিস আছে তো সাথে, এখন আর এইসব জিন ভূত খুব একটা বেশি ঝামেলা করবে না। তো উনি আসছেন, আস্তে আস্তে একটা জায়গায় আসার পর তখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আবার অনেক বৃষ্টি, বিষয়টা এরকম না, তবে ওই বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যে একদম ভিজে জুবুধুবু হয়ে যাবে এমন একটা অবস্থা আর কি। বড় বড় ফোঁটা না বৃষ্টির পানির, কিন্তু মাঝারি আকৃতি বা তার থেকে আরেকটু ছোট রকমের ফোঁটা। এখন উনি যখন আসতেছেন, মাঝপথ পর্যন্ত চলে আসেন, হঠাৎ করে উনারই পরিচিত একজন লোক তাকে ডাক দেয়, ও আজিজ ভাই, ও আজিজ ভাই, এই আমরা নিয়ে যাও। তখন এই আজিজ খলিফা আঙ্কেল উনি এই কণ্ঠস্বরটা চিনতে পারেন, জানে তো আমার পরিচিত লোকই। দেখেন যে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে ওই লোকটা। বলে, তুমি এই গাছের নিচে কি করো, আর এত রাত্রে এখানে দাঁড়ায় আছো কেন? বলে, হ ভাই, আসলে আমার তো একটু কাজ ছিল, আত্মীয় বাড়িতে গেছিলাম, তো ফিরতেছি হঠাৎ করে বৃষ্টি, এদিকে নাই ছাতি, বুঝতেই পারি না যে বৃষ্টি হবে। এখন এই বৃষ্টি থামে থামে থামে, আমি তো এই যে দাঁড়াই আছি, একটা লোকও যায় না পরিচিত। এখন মনে হলো যে তুমি আসতেছো, এই জন্য তোমাকে ডাক দিলাম, আমার সাইকেলের পিছনে উঠাও। তো আজিজ খলিফা আঙ্কেল সরল বিশ্বাসে বলছেন যে ঠিক আছে, ওঠো, সাইকেলের পিছনে ওঠো। তো উনি যেই পথ দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু একদম মাটির পথ না যে বৃষ্টিতে ভিজে একদম কর্দমাক্ত হয়ে যাবে, সেটা এরকম না। উনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, যদিও বা যাওয়ার 2টি পথ ছিল। তো উনি যেই পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথটা ভালো পথ, মানে নির্জন পথ না। বিশেষ করে আগের রাত্রে তো ঘটনা ঘটছে, এই কারণে উনি এই পথটা বেছে নিয়েছিলেন আর কি। তো উনি সাইকেলের পিছনে তাকে উঠিয়ে নেন। যখনই উনি ফিল করলেন যে পেছনে একজন উঠেছে, একটু ঝাঁকি লাগছে, কিন্তু স্বাভাবিকভাবে একটা মানুষ উঠলে যেভাবে ঝাঁকি লাগে ওরকম একটু ঝাঁকি লাগছে। যখনই উনি বুঝলেন যে পেছনে একজন লোক উঠেছে, সাথে সাথে মনে হলো তার মাথার উপরে আর কোনো বৃষ্টি পড়ছে না। উনি চিন্তা করলেন যে এই লোকটা হয়তো ছাতি ধরেছে মাথার উপর সাইকেলের পেছনে বসে, এই জন্য কোনো বৃষ্টি তার মাথার উপর পড়ছে না। অথচ একটু আগেই লোকটা বলল যে ছাতি নাই কাছে, যেতে পারতেছি না বাসায়। এই চিন্তাটা কিন্তু ওই সময় আজিজ খলিফা আঙ্কেলের মাথায় আসে নাই। এইভাবে যাচ্ছে 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 বেশ খানিকটা পথ যাবার পর একটা জঙ্গল পড়ে, মানে অনেক কাঠের গাছ টাছ আছে, ঝোপ জঙ্গল আছে আর কি, এমন একটা জায়গা। তার নাম হলো, ওইটা একটা নাম আছে, স্থানীয় একজন ব্যক্তি, তার নাম হলো শফি। তো শফি দাদা বলে ডাকতেন আর কি, যে রানা ভাইরা। তো ওইটাকে শফির জঙ্গল বলে। তো শফির জঙ্গলের কাছাকাছি আসার পর ওই লোকটা বলতেছে, ও আজিজ ভাই, সাইকেল থাম, আমি নেমে যাই। তখন এই আঙ্কেল বলতেছেন যে নেমে যাওয়া মানে, তোমার বাসা তো আরো সামনে, তুমি এখন এই নির্জন রাস্তায় নেমে কি করবো? বলে, না, আমার একটা কাজ আছে, আমি সেখানে যাব। বলে, আরে বৃষ্টি পড়তেছে সামনে, আমি দেখতেছি, তুমি এর ভিতরে নেমে কোথায় যাবো? বলে, না, আমার কাজ আছে, আমি নেমে যাবো। এটা বলতে বলতে নাকি ওই লোকটা নেমে যায়। নেমে যাওয়ার সাথে সাথে হয় কি, এই আজিজ খলিফা আঙ্কেলের শরীরে বৃষ্টির পানি পড়া শুরু করে। তখন উনি চিন্তা করেন যে আরে, আমার শরীরে বৃষ্টির পানি পড়া শুরু করলো, আমি তো মনে করছিলাম এই লোক আমার মাথার উপর ছাতি ধরে আছে, এই লোকের হাতে তো কোনো ছাতি ছিল না, সে তো বৃষ্টিতে ভিজতে ছিল, এই গাছের নিচে দাঁড়ায়, তাহলে আমার শরীরে এতক্ষণ বৃষ্টি পড়তেছিল না কেন? তখন আজিজ খলিফা আঙ্কেল বুঝতে পারেন যে পিছনে যে এতক্ষণ যে লোকটাকে টেনে নিয়ে আসলেন, এইটা কোনো স্বাভাবিক লোক নয়, নিশ্চয়ই কোনো একটা জিন তার সাথে এসেছে। কিন্তু এই পর্যন্ত কেন আসলো, আবার নেমে গেল, বৃষ্টির পানিও মাথায় পড়লো না, এর আসলে কারণ কি, এটা উনি বুঝতে পারলেন না। উনি চিন্তা করেন, যাক, ভালোই ভালোই নেমে গেছে, এখন আমি বাড়ির দিকে যাই। উনি যেই পথ দিয়ে আসছিলেন আর আরো একটা পথ যেটা ছিল, এই দুটো পথের একটা বিশেষ ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে উনি যেই পথ ধরে আসেন, এই পথে তো অনেক লোকই চলাফেরা করে, রাস্তাটা ভালো। তো এই রাস্তাটার একদম মাথায় গিয়ে একটা ছোট্ট নদী পড়ে, একদম ছোট নদী। আর অন্য যে পথ আছে ওই দিক দিয়ে ঘুরে গেলে ওই ছোট নদীর এমন একটা চিকন জায়গা পড়ে, ওই চিকন জায়গাতে পানি খুবই কম, হেঁটেই পার হওয়া যায়। কোথাও মানে একটু গোড়ালি পানি বা সর্বোচ্চ হাঁটু পর্যন্ত পানি হতে পারে, খুব অনায়াসেই পার হয়ে যাওয়া যায়। তো উনি তো আর ওই দিক দিয়ে আসেন নাই।
উনি ওই পথ দিয়ে আসছিলেন, এদিকে রাতও অনেক হয়ে গেছে, রাত তখন 1টা-1:30 বাজে আর কি। তখন উনি চিন্তা করলেন যে এখন একটু ডাকাডাকি করার দরকার, কারণ এইখানে যেই নৌকাটা চলাচল করে, কাজল নামে একটা লোক, উনি নৌকাটা চালায়। তো উনি ডাকতেছেন, এই কাজল, এই কাজল, অনেকক্ষণ ডাকাডাকি করতেছে। এদিকে বৃষ্টি হচ্ছে, উনিও ভিজে গেছেন। উনি ভাবলেন যে এই রাত 1টা-1:30 সময় এখন কাজল কি আর এখানে বসে থাকবে নাকি, ও নৌকা ওই পাশে বাধা আছে, নৌকার ভিতরেও নাই, ও নিশ্চয়ই বাড়িতে চলে গেছে। তো উনি যখন অনেকক্ষণ ডাকাডাকি করার পর কাজলের তরফ থেকে কোনো সারা শব্দ পেলেন না, উনি চিন্তা করলেন যাই এই সাইকেলটা নিয়ে ঘুরে ওই আর এক পাশ আছে ধান ক্ষেত দিয়ে পার হয়ে আর একটা সাইড আছে, ওই দিক দিয়ে নদীটা পার হয়ে যায়, এদিক দিয়ে যাওয়া যাবে না। তো উনি সাইকেলটা নিয়ে আবার ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তো বেশ 10 মিনিটের মতো নৌকা চালানোর পর ওই জায়গায় উনি চলেও আসলেন, সরি নৌকা না মানে সাইকেল চালানোর পরে ওই জায়গায় উনি চলেও আসলেন। তো চলে আসার পর উনি ওই সাইকেলটা কাঁধে নিয়ে নেমেছেন এই পানির মধ্যে। তবে ওইখানে এমন পানি চতুর্দিকে ধান লাগানো, মানে এটা এমন টাইপের একটা নদী, সে নদী বলা যাবে না, নালা বলতে হবে আর কি। তো ওইখানে যখন উনি সাইকেলটা ঘাড়ে করে উনি আগাচ্ছেন অল্প একটু পথ, হঠাৎ করে উনি দেখেন যে ওই যে পাশে যে ধান ক্ষেতগুলো রয়েছে, ধান ক্ষেতের ভেতর থেকে মনে হলো গোল গোল কিছু একটা জিনিস উপর দিকে উঠছে। উনি চিন্তা করেন এটা কি, হঠাৎ করে প্রত্যেকটা গোল গোল বলের মতো ওই জিনিসের চোখ জ্বলে উঠলো, দপ করে লাল টকটকে মানে করে জ্বলছে, ভিতর থেকে আলো বের হচ্ছে, আর প্রত্যেকটা এরকম গোল বলের মতো জিনিসটা একটা করে মানুষের মাথা। শুধু মাথা না, সবগুলো মাথা হা করে আছে, হা করে আছে, মনে হচ্ছে তার মুখের ভেতর থেকে এক ধরনের শব্দ হচ্ছে, চতুর্দিকে এরকম গম 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 শব্দ হচ্ছে। তার চোখ যতদূর যাচ্ছে মনে হচ্ছে ধান ক্ষেতের ভিতর থেকে সবগুলো এরকম মাথা ভেসে উঠেছে, সবগুলোর চোখ লাল টকটকে হয়ে জ্বলছে, আলো বের হচ্ছে, সবগুলোর মুখ হা করা। উনি চিন্তা করলেন যে পড়ছি তো আর এক বিপদে, গত রাত্রেই এক বিপদে পড়ছি, আবার আজকের রাত্রে এই বিপদে পড়লাম। উনি দোয়া দুরুদ যা জানতেন সেটা পড়ে উনি সোজা হাঁটা শুরু করেছেন, চিন্তা করেন তাড়াতাড়ি করে পার হই। হঠাৎ করে কে যেন পানির ভিতর থেকে তার পা টেনে ধরেছে, ওখানে তার হাঁটু সমান পানিও না, আরো কম ছিল, পানির ভিতর থেকে পা টেনে ধরেছে, ধরে পানির নিচ দিকে তাকে হেঁচকা টানে নিয়ে যাওয়া শুরু করেছে, মানে কাদার মধ্যে আস্তে আস্তে গেড়ে ফেলছে। ওইখানে আবার হজরত নামে ওনার এক আত্মীয় ছিল, তো এই রানা ভাই তাকে হজরত কাকা বলে ডাকেন আর কি। তো ওই হজরত কাকার বাড়ি ছিল ওই জায়গার কাছে, ওখান থেকে তার বাড়ি দেখাও যায়, চাঁদের আলোতে দেখাও যায়। ওই সময় এই আজিজ খলিফা আঙ্কেল বুঝতে পারলেন যে এই হজরত কাকার বাড়িতে আলো জ্বলছে, মনে হচ্ছে কোনো টিমটিমে বাতি জ্বলছে, বাতি বলতে যে কুপি বা হারিকেন এরকম কিছু একটা জ্বলছে। উনি বুঝতে পারলেন যে ওই বাড়িতে জেগে আছে ওরা। উনি তো চিৎকার করে ডাকছেন, এই হজরত হজরত বলে ডাকছেন। ওই সময় হয়েছে কি, এই হজরত কাকার যিনি স্ত্রী মানে কাকি, উনি আবার হজরত কাকাকে ওই খাবার বেড়ে খাওয়াচ্ছিলেন। হজরত কাকাও রাত করে বাড়িতে ফিরছেন, ওনার একটা কাজ ছিল। এদিকে আস্তে 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 কিন্তু কোমর পর্যন্ত ঘিরে ফেলেছে এই আজিজ খলিফাকে। ওই সময় উনি বাঁচার আশা ছেড়ে দেন যে আজকে এমন বিপদে পড়ছি। তখনও কিন্তু ওনার কাঁধের উপরে সাইকেল, মানে এমন একটা সিচুয়েশনে সাইকেলটা সরাতে পারছে না। বিশেষ করে সাইকেলের 2 চাকার মধ্যবর্তী যে জায়গাটা একটা ফাঁকা জায়গা থাকে, ওইটা ওনার গলা পর্যন্ত নেমে এসেছে আর কি, মানে ওই দিক দিয়ে ওই সাইকেলটা ঢুকে গেছে ওনার শরীরের ভিতরে, যার কারণে ওই সাইকেলটা ফেলেও দিতে পারছে না। ওই অবস্থাতেই তাকে আস্তে আস্তে পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, কাদার মধ্যে তলিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করেই এই হজরত কাকার যিনি স্ত্রী মানে কাকি, উনি বলছেন যে এই আজিজ ভাইয়ের ডাক শুনলাম মনে হয়। তখন নাকি আবার হজরত কাকা বলছেন যে আরে এত রাত্রে আজিজ কোত্থেকে আসবে, এত রাত্রে ডাকবেই বা কেন। তখন কাকি বলেন যে না আমি ঠিক শুনছি, আজিজ ভাইয়ের ডাক। এই তুমি যাও তো, নিশ্চয়ই ওনার কোনো সমস্যা হয়েছে, আগের রাত্রে ওনার একটা সমস্যা হয়েছিল, ওনার বাসায় গেছিলাম দেখতে, এই তাড়াতাড়ি বের হোক। উনি ওইখানে খাওয়া বন্ধ করে দ্রুত হাতে একটা লাইট নিয়ে বের হন, ওই যে টিনের যেই টর্চগুলো
ড্রাই সেল ব্যাটারিতে চলে আর কি। উনি এইটা নিয়ে বের হয়েছেন তখন কিন্তু ওই মানে ওই লাইটের আলো দেখে আজিজ খলিফা আঙ্কেলও বলছে, হজরত এদিকে এদিকে, আমি এদিকে। তখন দূর থেকে বলছে যে ভাই আমি আসতেছি, তুমি ভয় পাও না, আমি আসতেছি। যেই না এটা বলছেন যে আমি আসতেছি ভাই ভয় পাও না, সাথে সাথে এই আজিজ খলিফা আঙ্কেলকে কি করছে, যে পর্যন্ত কাদার নিচে গেড়ে ফেলেছিল, আবার মনে হলো নিচ থেকে কেউ একটা এমন ঠেলা দিল যাতে করে উনি পুরোটা উপরে উঠে গেছেন। পুরোটা উপরে উঠে যাওয়ার পর মনে হলো তাকে ধরে ওই সাইকেল সমেত ছুঁড়ে ফেলে দিছে পানির ভিতরে। পাশে তো পানি ছিল। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে এই হযরত কাকা ওখানে চলে আসেন। আসার সাথে সাথে এই আজিজ খলিফা আঙ্কেলও ওই সাইকেল নিয়ে দ্রুত পানি থেকে উপরে উঠে আসেন। এসে বলেন, আরে ভাই কি হয়েছে, তুমি চিৎকার করতেছো, কি হয়েছিল? তখন বলেন যে আরে এই ঘটনা, এইখানে যে আসার পর আমি এটা দেখছি, আমাকে তো কাদার নিচে নিয়েই গেছিল, আল্লাহ বাঁচাইছে, তোর রাস্তার একটু দেরি হলে কিন্তু আমি শেষ, আমার লাশও খুঁজে পাইতি না, কাদার নিচে কোথায় পড়ে থাকতো, একদম দাফন হয়ে যাইতাম। তখন উনি বলতেছেন যে ঠিক আছে ভাই ভয় পাও না, চলো তোমার আগায় দিয়ে আসি। তো বেশ খানিকটা পথ আগায় দেন। এই হযরত কাকার আবার একটা ব্যাপার ছিল, উনি কিন্তু খুব ভীতু প্রকৃতির মানুষ ছিলেন। রাতের বেলা একা একা চলাফেরা করতে ওনার কিন্তু খুব ভয় লাগতো। আর এমনিতেই আজিজ খলিফা আঙ্কেলের সাথে প্রায়শই ভয়ের ঘটনা ঘটতো। ওনার বিষয়টাই এরকম ছিল, ছোটবেলা থেকেই উনি এই ভয়ের ঘটনা নিয়েই আছেন আর কি। একটা পর্যায়ে এসে একটা জায়গা আছে, জঙ্গলের মতো জায়গা আর কি, আর একটা জঙ্গলের মতো জায়গা। তো ওইখানে আসার পরে হযরত কাকা বলতেছেন যে ভাই আর কি যাওয়া লাগবে না আমি বাসায় চলে যাব। মনে হচ্ছিল হযরত কাকা একটু ভয় পাচ্ছেন আর কি। এটা অবশ্য আজিজ খলিফা আঙ্কেল বুঝতে পারেন। উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, আর লাগবে না। তো হযরত কাকা বাড়ি থেকে বের হয়েছেন, আবার বাসায় চলে আসেন। তখন আজিজ খলিফা আঙ্কেলও আবার বাড়ির দিকে রওনা দিয়েছেন সাইকেলটা নিয়ে, ভিজে তো একদম জুবুথু, সারা শরীরে কাদা। উনি যখন ওই জঙ্গলের মধ্যে ঢুকেছেন, হঠাৎ করে দেখেন দুইটা মুরগি ওনার পায়ের কাছে ঘোরাফেরা করছে। একটু পরে মনে হলো 4টা মুরগি, তারপর মনে হলো 8টা মুরগি। এইরকম হইতে হইতে মনে হলো ওই জঙ্গল পুরোটাই শুধু মুরগি আর মুরগি। মুরগিগুলো শব্দ করছে, মুরগি যেভাবে ডাকে শব্দ করে সেভাবে। উনি তো বুঝতে পারলেন যে অবস্থা তো ভালো না। উনি দৌড়াদৌড়ি করা শুরু করলেন, ওখান থেকে বের হয়ে আসছেন। ওই মুরগিগুলো তার কোনো ক্ষতি করে নাই। উনি তো বুঝতে পারছেন যে এখানে সমস্যাটা কি। এখন বাসার কাছাকাছিও চলে আসছেন। উনি চলে আসার পর উনি একদম বাসার কাছে চলে আসছেন এবং বাসার ভিতরে ঢোকার সাথে সাথে ওই বাসার একটা সাইডে কল থাকে না, চাপ কল। উনি দেখেন এই চাপ কলের একদম উপরে বিশাল একটা মাথা, মানুষের মাথা বসে আছে, চোখ দুটো লাল টকটকে জ্বলছে। ওই যেই মাথাটা উনি একটু আগে ধান খেতে দেখেছিলেন, ওই মাথায় কিন্তু ওইগুলোর থেকেও আকার এটা আরো অনেক গুণ বড়। এটা হা করে আছে ওনার দিকে, এত বড় হা, মনে হচ্ছে তার মুখটা একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ যে কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। উনি এটা দেখে ভয় না পেয়ে উনি বলতেছেন, যারে আহম্মক, ওই নদীর ওখানে কিছু করতে পারলি না, ধান ক্ষেতের ওখানে কিছু করতে পারলি না, আর তুই আমার বাড়ির উঠোনে এসে আমাকে ভয় দেখাচ্ছিস, যা ভাগ এখান থেকে। যাবি না অন্য ব্যবস্থা নেব? তো উনি এরকম বলছে, এদিকে এই আজিজ খলিফা আঙ্কেলের স্ত্রী মানে এই রানা ভাইয়ের মা, উনি কিন্তু এটা শুনছেন। উনি বলছেন, এই কি হয়েছে, কার সাথে কথা বলো, এই বলে উনি দরজা খুলে বাইরে বের হয়েছেন। তো উনি বের হওয়ার সাথে সাথে ওই কলের উপরে থাকা ওই ভয়ঙ্কর মাথাটাও মিলিয়ে গেল। ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী বললেন যে এই তোমার কি হয়েছিল? পরে উনি বলছেন, স্যার বলতেছি, আগে ঘরে ঢুকি। সাইকেলটা একপাশে রেখে উনি ওই ঘরের যে বারান্দা সেটাই বসলেন। ওনাদের যে টিন শেড যে ঘরটা ছিল ওটার সামনের দিকে কিন্তু একটা ছোট্ট বারান্দা থাকে, অধিকাংশ ঘরগুলোতে এরকম থাকে আর কি। তো ওই বারান্দায় উনি বসছেন। বসার পর ওনার পোশাক আশাক তো দিতে হবে, ওনার তো অবস্থা ভালো না। তো ওনার স্ত্রী মানে রানা ভাইয়ের আম্মা ওর কিছু পোশাক আশাক এনে দিলেন আর কি, চেঞ্জ করার জন্য। কলপারে পানি চেপে দিলেন। ওনাদের ঘরের পাশে আবার একটা সুপারি গাছ আর একটা কাঁঠাল গাছ ছিল, পাশাপাশি ছিল আর কি। রানা ভাইয়ের আম্মা উনি বারান্দায় গিয়ে বসছেন,
এখন ওই আজিজ খলিফা আঙ্কেল উনি একটু ফ্রেশ হবেন। হঠাৎ করে রানা ভাইয়ের আম্মা এবং রানা ভাইয়ের আব্বা দুজনেই দেখেন যে এই দুটো গাছ থেকে মনে হচ্ছে যে এমন সমস্ত জীবজন্তু যেটা বাংলাদেশে এই ধরনের জীবজন্তু পাওয়া যায় না। ক্যাঙ্গারু, উট, এগুলো তো বাংলাদেশে থাকে না, বা বাংলাদেশের আবহাওয়ায় এটা মানানসই না, এই জন্য এগুলো দেখা যায় না। এই ধরনের বিচিত্র সমস্ত প্রাণী, আর এমনি যে সমস্ত পরিচিত প্রাণী সেটা তো আছেই, এই ধরনের বিচিত্র প্রাণীগুলো শত শত এই সুপারি গাছ, কাঁঠাল গাছে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, মনে হচ্ছে একদল উঠছে আর একদল নামছে। তো এটা দেখার সাথে সাথে তো ওনারা বেশ ভয় পেয়ে গেছেন যে হারে এটা আবার কি, এটা আবার কোত্থেকে আসলো। তখন এই রানা ভাইয়ের আম্মা উনি আবার ঘরের ভিতরে চলে যান। ওই সময় এই আজিজ খলিফা আঙ্কেলের যিনি মা, মানে রানা ভাইয়ের দাদি, উনিও বিষয়টা বুঝতে পেরেছিলেন। কারণ হচ্ছে যে এই রানা ভাইয়ের দাদির সাথেও রানী কিছু জিন থাকতো। রানা ভাইয়ের দাদির সম্পর্কে এর আগেও কিছুটা বলা হয়েছিল যে ওনার সাথে কিছু জিন টিন থাকতো, উনিও কিছু বুঝতে পারতেন আর কি এই সমস্ত বিষয়। উনিও বুঝতেন যে বাসায় কোনো একটা সমস্যা হচ্ছে, তো উনিও ঘর থেকে বাইরে চলে আসেন। এরপর অবশ্যই সমস্যাটা একদম থাকে না, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর যখন আজিজ খলিফা আঙ্কেল ফ্রেশ হয়ে ঘরে ঢুকেছেন, ওনার শরীরে তেল টেল মালিশ করে দেওয়া হয়। একটা পরা তেল নিয়ে আসছিলেন দাদি, যে এই পরা তেলটা মাখো, তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পরদিন এই সংক্রান্ত কিছু তথ্য উনি সংগ্রহ করেন, মানে দাদি, যে ঘটনাটা কি, পরপর 2 রাত্রে এই সমস্যাটা কেন হলো। তো জানা গেল যে মূলত ওই ইলিশ মাছ কেনার পর একটা খেয়া ঘাট আছে, ওইখান থেকে হচ্ছে এই আজিজ খলিফা আঙ্কেলের পিছনে কিছু জিন। এরপর আজিজ খলিফা আঙ্কেলের মায়ের রূপ ধরে আছে, মানে যখন আসে ওই যে কান্নাকাটি করছিল যে সাবু আমারে বকাঝকা করছে, তো ইলিশ মাছটা হাতায় নেওয়ার ইচ্ছা ছিল, পারে নাই, ধস্তাধস্তি করেও পারে নাই, ফজর আজান দিয়ে দিছে। তো ওই ক্ষোভ থেকে পরের রাত্রে আক্রমণ করছে। তো এটাই ছিল বিষয়। তো এরপরে অবশ্যই এই বিষয়টা এখানেই থেমে যায়। যদিও বা আজিজ খলিফা আঙ্কেলের জীবনটা খুবই বৈচিত্র্যময়, অন্তত প্যারানরমাল বিষয়ের দিক থেকে চিন্তা করলে, কারণ জীবনে একবারও ঘটে না। আর ওনার জীবনে ছোটবেলা থেকেই অসংখ্য প্যারানরমাল ঘটনাগুলো ঘটেছে, যা উনি বিভিন্ন সময় প্রত্যক্ষ করেছেন। এমনকি নিজে আগ বাড়িয়ে গিয়েও পিশাচের সাথে মারামারি করেছেন, যেটা আমরা ওনার গত ঘটনাতেও দেখতে পেয়েছি যে উনি আগ বাড়িয়ে গিয়ে চুলের মুঠি চেপে ধরেছেন, তারপর মার শুরু করেছেন। তো উনি এরকম একজন সাহসী মানুষ এই আজিজ খলিফা আঙ্কেল। তো এই ঘটনাটা এ পর্যন্তই ছিল। আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি উনি পেয়েছেন রুবেল নামে একজনের কাছ থেকে। আর এই যে রুবেল, যিনি ভদ্রলোক, উনি বর্তমানে এই কাপাসিয়ার বারিসাবো ইউনিয়নে বসবাস করছেন। এই রুবেল সাহেব মূলত বিদেশে লোক পাঠান। অত্র এলাকার অনেক মানুষ ওনার হাত ধরে বিদেশে গিয়েছে, তবে ওনার জীবনের বড় একটি অংশ কেটেছে নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। উনি সেখানেই বিয়ে করেছেন। ঘটনাটি মূলত শুরু হয়েছে 2010 সাল থেকে। আর যার সাথে শুরু হয়েছে তিনি হচ্ছেন এই রুবেল ভাইয়ের স্ত্রীর আপন চাচাতো বোন। সঙ্গত কারণে তার নাম আমরা বলছি না। তো চাচাতো বোন দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ ভালো। বয়স তখন কত হবে, মোটামুটি 8-10 হবে এরকম আর কি। হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। এই চাচাতো বোনের সাথে যারা ঘুমাতো, তার মা, তারপর অন্য বোন, ভাই, ছোট ভাই যারা, বা তার ফুপু, খালা, যেই ঘুমাক না কেন পাশে, ঘুম থেকে উঠে তারা চিৎকার চেঁচামেচি শুরু করত। কারণ হচ্ছে তারা চোখ খুলে দেখতো তারা ঘরের ভিতরে নাই, বিছানায় তো নাই, ঘরেই নেই। তারা কোথায়? চতুর্দিকে জঙ্গল, গাছপালা, এমন একটা জায়গায় তারা শুয়ে আছে। এই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে আমি কোথায় রে, এই কোথায় আসলাম রে। এই চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন চলে আসছে।
এরকম জঙ্গলের ভিতর থেকে, পুকুর পাড় থেকে, গাছের নিচ থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই কিন্তু একই সমস্যায় পড়েছে যখন তারা এই চাচাতো বোনের পাশে ঘুমিয়েছে। এই যে সমস্যাটা শুরু হলো, এই সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে ওই চাচাতো বোনের পাশে কেউ ঘুমাতে চাইতো না। এখন সে ছোট মানুষ, একা একাও তো রুমের মধ্যে ঘুমাতে পারে না, তার পাশে যদি কেউ ঘুমায় তাহলে তার এই সমস্যা হয়। এখন কি করা যায়? কবিরাজ ডেকে নিয়ে আসা হয়েছে। কবিরাজ ঝাড়ফুঁক করছেন, চিন্তা করেছেন, জিনের সমস্যা তো করেছে নিশ্চয়ই, এগুলো জিন হাজির করার চেষ্টা করেছেন, একদম টোটালি ব্যর্থ হয়েছে। কোনোভাবেই জিনকে হাজির তো করা যায় নাই। এমন একটা আলামত তারা বুঝতে পেরেছেন যে এর উপর জিনের কোনো প্রভাবই নেই। তারা এইভাবেই ব্যর্থ হয়ে চলে গেছে। তো এইভাবেই দিন কাটছে। এর মধ্যে এই চাচাতো বোনের আচার আচরণেও কিছু পরিবর্তন দেখা যায়। তবে সেই পরিবর্তনটা যে বড় ধরনের পরিবর্তন, তার মন মানসিকতারও পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছে, বিষয়টা এরকম না। চাচাতো বোন একা একা কারোর সাথে কথা বলতো, যদি তাকে জিজ্ঞেস করা হতো কার সাথে কথা বলো, এই বিষয়ে সে কোনো উত্তর দিত না। তাছাড়া অন্যদের সাথে তার আচার আচরণ, কথাবার্তা, খাওয়া দাওয়া, ঘুম, এভরিথিং সবকিছু স্বাভাবিক ছিল। তো এইভাবেই চলছিল। এই যে রুবেল ভাই, উনি যখন ওই পরিবারে বিয়ে করেছেন এবং যখন তার স্ত্রীর কাছ থেকে জানলেন যে তার স্ত্রীর চাচাতো বোনের সাথে এই সমস্যা হচ্ছে, তখন রুবেল ভাই এটা শুনে খুব অবাকই হয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব। পাশে কেউ ঘুমালে সে ঘুমের ভেতরে হয়তো বা হাঁটতে হাঁটতেই চলে যায় নাকি, কিন্তু না, দরজা বন্ধ থাকে, সেই লোক থাকে না ঘরে। এই যে একটা সমস্যা, এখন হয় কি, এইভাবে তো চলছে, এইভাবে চলছে। মেয়েটাও আস্তে আস্তে বড় হচ্ছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, এইভাবেই কিন্তু সে লেখাপড়া করছে, সবকিছু ঠিকঠাক মতো চলছে। আসলে কি সবকিছু ঠিকঠাক মতো চলছে? না। এই মেয়েকে যেই বিরক্ত করত, হয় না যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, এলাকার কেউ বিরক্ত করেছে, কেউ ইফটিজিং করেছে, অথবা কেউ এমনি দেখেছে, ভালো লেগেছে, পাশের কাউকে জিজ্ঞেস করেছে যে মেয়েটার বাড়ি কোথায়, এটা সেটা। এই কাজ যেই করেছে সেই বিপদে পড়েছে। বিশেষ করে যারা ইফটিজার, যেই এই কাজ করেছে, ওই মেয়েকে বিরক্ত করেছে, দূর থেকে কোনো ব্যাড সাউন্ড করেছে, ওই ছেলে একটা বিপদে পড়েছে সাথে সাথে, বা বাড়িতে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ বা অন্য কোনো সমস্যা হয়েছে। তো এরকম যখন চলছিল, মানুষ তো প্রথমে একজন দুইজন এরকম সমস্যা হলেও প্রথম দিকে বুঝতে পারে নাই, পরে বুঝতে পেরেছে যে এই মেয়েকে ডিস্টার্ব করার কারণেই এরা এই সমস্যায় পড়েছে। আস্তে আস্তে তো মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল এবং একটা পর্যায়ে গ্রামের সবাই জানে, শুধু ওই গ্রামের না, আশেপাশের গ্রামের লোকজনও জানে যে এই মেয়েটার জিন ঘটিত সমস্যা রয়েছে। কিন্তু ওই জিনকেও কখনো হাজিরও করা যায় না, তার কাছ থেকে কোনো তথ্যও পাওয়া যায় না। তো এইভাবেই কিন্তু চলছিল। আর বিয়ের সম্বন্ধ যখন আসে, যখন পাত্রপক্ষ দেখতে আসে, ঠিকঠাক মতো দেখে চলে যায়, যাওয়ার পর এরা আর কোনো উত্তর দেয় না, ফোন রিসিভ করে না, তাহলে তো বোঝাই যাচ্ছে মেয়ে পছন্দ হয় নাই, এরকমটাই তো বোঝা যায়। আর যদি তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়, তারা এক বাক্যে না করে দেয় যে এই মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেব না। এখন মেয়েটা তো বড় হচ্ছে, বিয়ে শাদী তো দিতে হবে। চতুর্দিকে এই ধরনের কথা যখন ছড়িয়ে গেছে, এটা একটা সমাধান তো দরকার। আর কতদিন এভাবে চলবে? এই যে রুবেল ভাই, উনি তো আসলে ওনার ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন, যেহেতু উনি বিদেশে লোক পাঠান। ওনার সাথে এক কবিরাজের খুব ভালো সম্পর্ক হয়েছিল। উনি ওই কবিরাজের সাথে বিষয়টা আলোচনা করেছিলেন। তো কবিরাজ এই ধরনের অনেক সমস্যার সমাধানও করেছিলেন। কবিরাজ যখন বিষয়টা জানতে পারলেন, তখন বললেন ঠিক আছে, আমি এই সমস্যার সমাধান করব। এখন কবিরাজের যেখানে বাড়ি, ওই বাড়িতে রুবেল ভাই গেছেন একদিন দিনের বেলাতেই। যাওয়ার পর কবিরাজকে সাথে নিয়ে আসছেন, কবিরাজের সাথে এক সাগরেদও আছে। এই রুবেল ভাই, কবিরাজ আর কবিরাজের সাগরেদ। কবিরাজের নামটি আসলে রুবেল ভাই বলতে পারেন নাই,
এই তিনজন মিলে একটা ভ্যান ঠিক করেছে। তো ভ্যান ঠিক করার পর ওই ভ্যানে তারা আসা শুরু করেছে। রাস্তা ভালো, রাস্তা পাকা রাস্তা, ভ্যান আস্তে আস্তে এগিয়ে আসছে। একটা জায়গায় ভ্যান চলে আসে, আশেপাশে ঘরবাড়ি নাই, আরো সামনে গিয়ে ঘরবাড়ি, সামনে বাজারও রয়েছে। তো ওইখান দিয়ে ভ্যান যাচ্ছে। সামনে এক পাশে রুবেল ভাই বসে আছে, আর এক পাশে কবিরাজ বসে আছে, আর ভ্যানের পেছন দিকটাতে সেই সাগরেদ বসে আছে। তো ওনারা এইভাবে আসছে। হঠাৎ করে হয় কি, ভ্যানটা শূন্যে উঠতে থাকে। মানে ভ্যানে যারা বসে আছে তারা দেখছে যে ভ্যানটা শূন্যে উঠে গেল, আর ভ্যান যিনি চালক উনি কিন্তু প্যাডেল মারছেন, পেছনের দুই চাকাও ঘুরছে। অনেক সময় হয় না যে আমরা একটা খেলনা এক জায়গা থেকে উঠিয়ে আর এক জায়গায় রাখি, মনে হচ্ছে এই ভ্যানটাকে কেউ রাস্তা থেকে উঠিয়ে রাস্তার পাশে যে ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতে ওই সময় পানি জমেছিল, ঠিক ওই একটা ধান ক্ষেতের মাঝখানে গিয়ে ওই ভ্যানটা রেখেছে। যখনই এরকমটা হয়েছে, সাথে সাথে ওই ভ্যান চালক উনি তো ওরে আল্লাহ রে, এ কি বিপদে পড়লাম রে, এই বলে ওইখান থেকে কোনো মতে দৌড় দিয়ে ওই পানির ভিতরে দৌড়ে দৌড়ে রাস্তার উপরে উঠছে, আর আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ রে কি বিপদে পড়লাম, এ কি বিপদে পড়লাম। আর ওই দিকে কি হয়েছে, ওই যে কবিরাজ, ওই কবিরাজকে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য সত্তা ঘাড় ধরে ওই যতটুকু পানি আছে ধান ক্ষেতের ভিতরে ওই পানির মধ্যে চুবাচ্ছে, সমানে সমানে চুবাচ্ছে। এদিকে রুবেল ভাই তো ভয়ে দৌড়ে উনি কোনো মতে রাস্তায় এসে উঠছেন, সারা শরীরে কাদা মেখে গেছে, পানিতে একদম জুবুধুবু অবস্থা। ওই সাগরেদও ভয়ে রাস্তায় উঠে গেছে, আর কবিরাজকে পানির মধ্যে চুবাচ্ছে। তো একটা পর্যায়ে এসে কবিরাজকে ছেড়ে দেয়, কবিরাজও দৌড়ে রাস্তায় আসেন। এরপরে ভ্যানালা বলেন যে এই আপনারা বলেন তো, আপনারা কোথায় যাচ্ছেন, কোন বাড়িতে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন বলেন তো। তখন ওই রুবেল ভাই বলে যে আমরা তো যাচ্ছি অমুক বাড়িতে যাচ্ছি, ওটা তো আমার চাচা শ্বশুরের বাড়ি। তখন ওই ভ্যানালা বলতেছে যে হায় হায় সর্বনাশ, আগের থেকে বলেন নাই কেন, ওই বাড়িতে তো জিনে ধরা মেয়ে আছে। এই জন্যই তো বলি যে কেন এই বিপদে পড়লাম। না রে বাবু, আমি ওখানে যাইতে পারবো না, আপনারা হাইটে যান আর আমার ভ্যান তোলার ব্যবস্থা করেন। এখন কি আর করা, আরো কয়েকজন লোকজনকে ডাকা হয়, ওইখান থেকে ভ্যানটা উদ্ধার করা হয়। দিনের বেলা কিন্তু এই ঘটনা। এদিকে ভ্যানালা তো কিছুতেই যাবেন না, ওই মাঝ রাস্তায় তাদেরকে ওইখানে রেখে দিয়ে ভ্যানালা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে উল্টো দিকে ভ্যান চালানো শুরু করেন। এখন ওনারা এরকম একটা বিপর্যস্ত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন। এই সময় ওনারা কি করেন, হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে একটা বাজারের কাছে আসেন, সেখান থেকে আর একটা গাড়িতে করে ওনারা এই রুবেল ভাইয়ের চাচা শ্বশুরের বাড়িতে চলে আসেন। ওখানে আসার পর ওই মেয়েটাকে কবিরাজ দেখেন। দেখার পর উনি মোটামুটি চেষ্টা করেছেন, ওনার জানা যতটুকু আছে, তো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন অন্যান্য 8-10টা কবিরাজের মতোই। তবে উনি বুঝতে পারেন এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। মেয়েটার আচার আচরণ চালচলন দেখে কোনো অস্বাভাবিকতা কিন্তু কবিরাজ দেখতে পাচ্ছেন না। এটাতেও কবিরাজ বেশ অবাক হয়েছেন। কবিরাজ কিছু রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন, তেল পড়া দিয়েছেন, বলেছেন যে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই বলে কবিরাজের কিছু হাদিয়া আছে, সেই হাদিয়া নিয়ে কবিরাজ ওখান থেকে বের হয়ে যান। তো রুবেল ভাই তো ওনার জানাশোনা যতটুকু ছিল তার মধ্যে এই কাজটি করলেন, আর যে বিপদে পড়েছিলেন সেটাও তো ওই পরিবারের সবাইকে জানিয়েছেন। এখন রুবেল ভাই যেহেতু এই বিষয়টা নিজের চোখেই অবলোকন করেছেন যে কি একটা ঘটনা ঘটে গেছে দিন দুপুরে, পরিবারের সদস্যরা এবং রুবেল ভাই ওনারা সবাই মিলে পরামর্শ করে ঠিক করলেন সাধারণ কোনো কবিরাজে এইটার সমাধান হবে না, ভালো কোনো আল্লাহওয়ালা পরহেজগার হুজুরের কাছে যেতে হবে। তো ওনাদের পরিবারের মধ্যেই ভালো একজন হুজুর ছিলেন, তো দীর্ঘদিন তার সাথে যোগাযোগ ছিল না, তা একটা পর্যায়ে তার সাথে যোগাযোগ করতে তারা সক্ষম হন, সেই হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর আসার পর দীর্ঘ সময় ধরে রুকিয়া করার পর এই প্রথমবারের মতো ওই মেয়ের উপরে জিন হাজির করতে সমর্থ হন তিনি। জিনটা হাজির হয়ে খুব সুন্দর করে সালাম দেয়। সালাম দেওয়ার পর সেই জিন হেসে হেসেই বলতেছে, হুজুর কেমন আছেন?
তো হুজুরও বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন হুজুর বলছেন যে আমি তো তোমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি, আমি জানি তুমি খুব শক্তিশালী জিন, আর আমি এটাও শুনেছি যে তুমি এই মেয়েটাকে পছন্দ করো। তোমার পরিবারের অমতেই তুমি এই মেয়েটাকে পছন্দ করো। তুমি যে এই মেয়েটাকে পছন্দ করো, তোমার গোত্রের যারা আছে তারাও কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না, তোমার মা বাবাও বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না, তারপরে তুমি জোর করে তোমার মা বাবাকে রাজি করিয়েছ। এখন তুমি যে এই মেয়েটার সাথে এমনটা করছো, এটা তো সম্ভব নয়। তুমি একটা জাতি, আমরা আর একটা জাতি, ওর তো স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তোমরা দীর্ঘ হায়াত পাও, কিন্তু এই মেয়েটার যৌবন কতদিন থাকবে? তো একটা সময় বার্ধক্যে উপনীত হবে, তখন তোমার বয়স কত হবে? তুমি তো আরো দীর্ঘ জীবন, দীর্ঘ হায়াত লাভ করবে। এই মেয়েটার জীবনকে তুমি নষ্ট করছো না? এই মেয়েটার কি তুমি ক্ষতি করছো না? এর উত্তরে ওই জিনটি বলে যে জি হুজুর, আপনি যেগুলো বলেছেন নিঃসন্দেহে সেগুলো যুক্তিসঙ্গত কথা। আপনি যখন আপনার অনুগত জিনদেরকে দিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, যাদেরকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি তাদেরকেও চিনি, আপনাকেও আমি চিনি। আপনি আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, আপনাকে আমি সম্মান করি। তবে একটা কথা জেনে রাখুন, এই মেয়েটার আমি কোনো ক্ষতি করি নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। একে আমি পছন্দ করি, ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আর ওকে যারাই ক্ষতি করতে আসবে, যারাই ওকে বিরক্ত করতে আসবে, যারাই ওকে বিরক্ত করবে, আমি তাদেরকে নিঃসন্দেহে ক্ষতি করব, এতে কোনো সন্দেহ নাই। আর আমি ওকে বিয়ে করব, আপনি আমার ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। যেই বাধা হয়ে দাঁড়াবে আমি তার ক্ষতি করব। ওকে ওর মতো থাকতে দেন। যদি আমি কখনো ওর ক্ষতি করি, তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তিটা মাথা পেতে নেব। কিন্তু ওর যদি কোনো ক্ষতি না দেখেন, অনুগ্রহ করে আপনি এর ভিতরে আর আসবেন না। আমি কথা দিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না, ওর জীবনযাপন স্বাভাবিক থাকবে। শুধু একটা জিনিসই থাকবে না, সেটা হচ্ছে ও কাউকে বিয়ে করতে পারবে না, ওর বিয়ে হবে না। ওর বিয়ে আমার সাথেই হবে, আমি ওকে বিয়ে করব। এটা আমার পরিবারকেও আমি বলেছি, আমার পরিবারও রাজি হয়েছে। এ কথা শোনার পর ওই হুজুর উনি একটু রেগেই যান, বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি স্বাভাবিক বুদ্ধি লোপ পেয়েছে? তুমি তো মুসলিম জিন, তোমার তো এরকম করা উচিত হচ্ছে না। তখন ওই জিনটা বলছে যে দেখেন হুজুর, আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না, আমি কোনো যুক্তি মানব না, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই বলে সাথে সাথে ওই জিনটা ওখান থেকে বিদায় নেয়। তো হুজুর যখন তার অনুগত জিনদেরকে আবার ডাকেন, সেই অনুগত জিনরা এসে হুজুরকে বলেন যে হুজুর, আসলে একে বোঝানো যাবে না, এ খুব শক্তিশালী জিন, তবে ভালো জিন, ও কাউকে কোনো ক্ষতি করেছে এমন নজির পাওয়া যায় নাই। আর জিনদের মধ্যে ও কেবল যৌবনে পদার্পণ করেছে, মানে তরুণ বয়স থেকে কেবল যৌবনে পদার্পণ করেছে। আর এই মেয়েটার ও আগে তো ক্ষতি করে নাই, ভবিষ্যতেও করবে না, এই সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি। তবে একে যদি ছাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে আরো বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। কারণ ও যখন উপস্থিত থাকে না, কোনো কারণে বাইরে থাকে, তখন ওর বন্ধুরা এই মেয়েটাকে পাহারা দেয়, যাতে করে অন্য কেউ এসে বিরক্ত করতে না পারে। ও যে সবসময় আশেপাশে ছায়ার মতো থাকবে এটাও তো সম্ভব না, ও বিভিন্ন কাজে অন্য জায়গায় সরে যায়, তখন অন্যরা এসে পাহারা দেয়। সুতরাং বুঝতে পারছেন যে ওকে যদি বন্দী করা হয়, আরো কত শত শত জিন এসে আক্রমণ করে বসবে এই পরিবারের উপর, আপনার উপর, আমাদের উপরে। বিষয়টা কিন্তু ভালো হবে না। এটাই ভালো হয় যে এই মেয়েটাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিন, মেয়েটা এভাবেই থাক। তো হুজুর যখন তার জিনের কাছ থেকে এই ধরনের পরামর্শগুলো শোনেন, এরপর হুজুর ওই পরিবারকে পরামর্শ দেন যে আপনারা অনুগ্রহ করে এই মেয়েটার উপর আর কোনো ধরনের রুকিয়া করাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে, মেয়েটা উন্মাদ হয়ে যেতে পারে। আর কোনো হুজুরকে যদি দেখাতে চান সেই হিসাবটা আলাদা, তবে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে এই মেয়েটাকে আর নেবেন না, তাতে আরো বড় ধরনের বিপদ হতে পারে। তো এই পরামর্শ দিয়ে
হুজুর ওখান থেকে চলে যান। যদিও বা এর মাঝখানে বেশ কিছু বিষয় হয়েছিল, যেমন হুজুর শুরুর দিকে যখন এই তথ্যটা পেয়েছিলেন উনি ওনার জিনদেরকে দিয়ে খোঁজ খবর নিয়েছিলেন, তারপরে প্রাথমিকভাবে একটু পানি পোড়া দিয়েছিলেন, 2 দিন ভালো ছিল, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। কার সাথে যেন রাতের বেলা কথা বলে বিড়বিড় করে। তো এই যে যেই ব্যাপারটা, এই ব্যাপারটা নাকি এখনো চলমান রয়েছে। এই যে এই রুবেল ভাইয়ের যেই স্ত্রীর চাচাতো বোন সম্পর্কে তার শালিকা হন আর কি, তো এই মেয়েটা এখনো এরকমই আছে, তার বিয়ে হয়নি। এখন তার বিয়ের চেষ্টাও আসলে পরিবার থেকে করে না। মেয়েটা কিন্তু একদম স্বাভাবিক, তার আচার আচরণ কথাবার্তা একদম স্বাভাবিক। শুধু অস্বাভাবিকতা একটাই, রাতের বেলা কার সাথে বিড়বিড় করে কথা বলে আর তার পাশে কেউ ঘুমাইতে পারে না, এই একটাই অস্বাভাবিকতা। বিষয়টা এখনো চলছে। আসলে ওই মেয়েটাও ওই জিনের সাথে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিষয়টা এরকম না যে ওই মেয়েটা চাচ্ছে না, মেয়েটাও বিরক্ত, মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে, বিষয়টা এরকম না। তো এইভাবে পারস্পরিক একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে এদের দুজনকে আসলে কোনোভাবেই আলাদা করা সম্ভব হচ্ছে না, যেটা এখনো এরকমই রয়েছে, যেটা চলমান রয়েছে ঘটনাটা। তো এটাই ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রগুলোতে দেখি যে কোনো একটা পক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। কারণ আসলে জিনেরা তারা তো ভিন্ন ধাঁচের প্রাণী, আল্লাহ তাদেরকে ভিন্নভাবে তৈরি করেছেন। তাদের সংস্পর্শে আসলে মানুষের স্বাভাবিক কিছু পরিবর্তন তো হয়ই। এই মেয়েটার ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি পরিবর্তন, যেমন সে বিড়বিড় করে কথা বলে, কার সাথে কথা বলে, ওই জিনের সাথেই কথা বলে, এছাড়া কিন্তু তার ভিতরে অন্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই সে এখনো এভাবেই আছে। সমস্যা একটাই, তার ঘর সংসার হচ্ছে না, কারণ ওই জিন প্রতিজ্ঞা করেছে যে এই মেয়েটাকে সে বিয়ে করবে। এখন কিভাবে করবে, তার দেশে কি নিয়ে যাবে না কি হবে এটা জানা যাচ্ছে না, তবে এটা এখনো এভাবেই রয়েছে, ঝুলন্ত অবস্থাতেই রয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি এম এ হোসেন ভাইকে। ওনার আরো ঘটনা আপনারা পরবর্তীতে ইনশাল্লাহ শুনতে পাবেন, আমরা নিয়ে আসব। চলুন প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারে শনির রাতের 19তম এপিসোডে নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমাদের শনির রাতের 19তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই দিয়েছেন। বর্তমানে উনি কুয়েত রয়েছেন। ওনার নাম মোহাম্মদ রাজীব রাফসান। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শাহরাইল ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে। উনি মূলত ওনার এক সাদিক অর্থাৎ বন্ধুর কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটি ঘটেছিল ওনার সেই বন্ধুর নানার ছোট ভাইয়ের সাথে, যার নাম হচ্ছে বিল্লাল। আমরা বিল্লাল নানা বলে সম্বোধন করব। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের লাউহাটি নামক গ্রামে। ঘটনাটি যখন শুরু হয় তখন সময়কাল 1976 কি 77 সাল হবে। তখন এই বিল্লাল নানা উনি 16 কি 17 বছর বয়সে পদার্পণ করেছেন, বয়সন্ধিকাল। 8-10টা স্বাভাবিক মানুষের মতোই উনি বেশ দুরন্ত ছিলেন, গ্রামের ছেলে, দেখতেও সুদর্শন ছিলেন, তবে ভদ্র ছিলেন। দুরন্ত থাকা মানে এই না যে অতিমাত্রায় দুষ্ট হবে। উনি বেশ ভদ্র মানুষ ছিলেন, তবে দৌড়ঝাঁপ করতেন, খেলাধুলা করতেন, বন্ধুদের সাথে গল্পগুজব করতেন, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করেই তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা, তার বন্ধু বান্ধবও সেই পরিবর্তনটা বুঝতে পেরেছিল। পরিবারের সদস্যরা দেখে সে খাওয়া দাওয়া একদমই করে না বলতে হবে, খুব কম খায়। পরিবার থেকে যদি জোর করা হয়, জোর করে ঘাড় ধরে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়, তখন একটু খায়। এছাড়া সে খাবারের কথাই বলে না, মনে হচ্ছে তার কোনো ক্ষুধাই লাগে না। আর সে হঠাৎ করে কথা বলা খুব কমিয়ে দেয়, কারোর সাথে তেমন একটা কথা বলে না, বন্ধুদের সাথেও খেলতে যায় না, সারাদিন ঘরে বসে থাকে, বিড়বিড় করে কি যেন বলে। পরিবারের সদস্যরা মনে করেছিল যে বয়সন্ধিকাল, এই কারণেই হয়তোবা কিছু পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে। শুরুর দিকে পরিবারের সদস্যরা এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করেনি।
আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে বিল্লালনার চেহারা বা শরীরের অবস্থা কিন্তু স্বাভাবিক ছিল, এটাতে কোনো পরিবর্তন দেখা যায়নি। একবার কি হয় যে এই বিল্লালনার কয়েকজন বন্ধু এই বিল্লালনার বাড়িতে আসে, এসে বলে, বিল্লাল চল, এই যে পাশের গ্রামে যাত্রাপালা হবে আজকে রাত্রে, ওখানে যাই। পরিবারের যারা সদস্য তারা দেখলো যে বিল্লাল কারোর সাথে এখন মিশতে চায় না, কথা বলে না, যদি ওখানে যায় একটু ভালো লাগে তো যাক না। তাই বিল্লাল রানাও বন্ধুদের সাথে গিয়েছে যাত্রাপালাতে। তো যাত্রাপালায় দেখা যাচ্ছে যে সারাক্ষণ যে অভিনয় হয় তা না, কিন্তু যাত্রাপালার মাঝে মাঝে কিন্তু ওই যাত্রার সাথে সঙ্গতিপূর্ণ কিছু গানও হয়। এরকম গান যখন শুরু হয়েছে যাত্রাতে, তো গান যখন হয় তখন কিন্তু বাঁশি বাজায়, ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলো কিন্তু বাজায়। তো এরকম যখন একটা গান চলছিল যাত্রাপালাতে, হঠাৎ করে বিল্লাল রানার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে বিল্লাল রানা উঠে দাঁড়িয়ে, উনি সামনের দিকে ছিলেন, তো উঠে দাঁড়িয়ে উনি জোরে জোরে হাতের তালি দেওয়া শুরু করেন। উনার তালির শব্দ এতটাই জোরে ছিল যে যে বাদ্যযন্ত্রগুলো বাজছিল মনে হচ্ছে এই তালির কাছে বাদ্যযন্ত্রের শব্দটা কিছুই না, তালির শব্দটাই বেশি জোরে শোনা যাচ্ছে। তো কিছুক্ষণ তালি দেওয়ার সাথে সাথে যারা গান গাচ্ছিল এবং যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারা থেমে যায়, কি শুরু হইলো এটা, আমরা তো ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। তখন আবার হঠাৎ করে বিল্লাল রানা উনি মাটিতে বসে পড়েন, বসে দুই হাত দিয়ে ওনার যেই ঠাই মানে রান রয়েছে এই রানের উপর থাপড়াতে শুরু করেন। সেটার শব্দ খুবই মারাত্মক হতে থাকে। এরপর উনি কি করেন, দুই হাত দিয়ে মাটির উপরে এত জোরে আঘাত করছিলেন, এমন শব্দ হচ্ছিল, গম গম করে শব্দ হচ্ছিল যে মাটি মনে হয় কাঁপছে। আর ওনার হাত দিয়ে যখন মাটির উপর আঘাত করছেন তখন অন্যরা বলছে যে এই ওরা কেউ থামাও, নাহলে তোর হাত তো ফেটে রক্তারক্তি হয়ে যাবে। ওই সময় মানুষজন মিলে কোনোভাবেই তাকে থামাতে পারছে না, মাটির উপর এইভাবে ক্রমাগত আঘাত করেই যাচ্ছে, এমনভাবে আঘাত করছে যে ওইখান থেকে ধুলো উড়ে চারদিকে একদম ধুলোময় হয়ে গেছে, তা উনি থামছেন না। হঠাৎ করে শান্তশিষ্ট একটা ছেলে এরকম আচরণ করছে, যাত্রা ওখানে থামিয়ে দেওয়া হয়। তখন 10-12 জন লোক মিলে জোর করে তাকে চেপে ওখানে থামানো হয়, তারপর তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। তো যাত্রাপালার যারা ছিলেন, তারপর যারা দর্শক যারা আসছেন, সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, বিল্লাল হঠাৎ করে এরকম শুরু করে। যাত্রাপালার লোকজন চিন্তা করছে, কি বলে এই ছেলেটা হঠাৎ করে এরকম আচরণ করলে, এটা তো স্বাভাবিক কিছু না। উপস্থিত বেশ কিছু লোকজন বলেছে যে ওর অন্য কোনো সমস্যা আছে, ওর উপরি সমস্যা হয়েছে, ওর পরিবারকে বলো যে ভালো কোনো হুজুর কবিরাজ যেন দেখায়। তো ওই রাত্রে যখন তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়, অনেক কষ্টে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এরপর পরিবারের সদস্যদেরকে যখন জানানো হয় তখন তারা খুব চিন্তিত হয়ে পড়ে, না তো এইটা তো কোনো বয়সন্ধিকালের পরিবর্তনের কারণে এটা হওয়ার কথা না। সে যেভাবে হাতে তালি দিয়েছে, হাতে তালির শব্দ এত জোরে কিন্তু হয় না। উপস্থিত সবাই কিন্তু এই কথা বলেছিল যে বাদ্যযন্ত্রের শব্দটা ছাপিয়ে গিয়েছিল তার হাতে তালি, একজন হাতে তালি দিচ্ছে তাই এত শব্দ হবে। পরিবারের সদস্যরা তখন বিষয়টা প্যারানর্মাল ব্যাপার হিসাবে বুঝতে পারেন। এরপর থেকে ওনারা হুজুর কবিরাজ দেখানো শুরু করেন। একজন কবিরাজ আসে, আসার পর এই বিল্লাল রানার উপরে জিন হাজির করেন। দেখা যায় তার উপরে একটানা 5টা জিন হাজির হয়েছে। কখনো বিল্লাল রানার গলা থেকে একদম মেয়েলি কণ্ঠে কথা বলছে, আবার কখনো পুরুষালী কণ্ঠে কথা বলছে। আর মেয়েলি কণ্ঠ 3 রকম, পুরুষালী কণ্ঠ 2টা শোনা যাচ্ছে, 2টা আবার 2 রকম। তার মানে 5টা আলাদা আলাদা এন্টিটি তার শরীরে প্রবেশ করেছে। কবিরাজ যখন জিজ্ঞেস করে তোমরা কারা, তখন প্রথমে ওই মেয়েলি কণ্ঠ 3টা উত্তর দেয় যে আমরা 3 বোন 2 ভাই, আমরা সবাই মিলে এই বিল্লাল ছেলেটাকে পছন্দ করেছি, বিশেষ করে আমরা 3 বোনই এই একটা ছেলেকে পছন্দ করেছি, তো ওকে আমরা নিয়ে যাব, আটকাতে পারবা না তোমরা। তখন কবিরাজ জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে পছন্দ করার কারণ কি, বলে যে আমাদেরকে দেখে মানে আমাদের ওকে দেখে ভাল লাগছে মানে ভাল লাগছে, এমন না যে ও এমন কোনো কাজ করছে যার কারণে আমরা ওর উপর ক্ষিপ্ত হয়ে ওর উপর আশ্রয় করছি, বিষয়টা এরকম না, ওর চলাফেরা দেখে আমাদের ভালো লাগছে, আমরা আসছি। আর আমাদের 2 ভাইয়ের বিষয়টা মেনে নিছে, সুতরাং আমরা 3 বোনই ওকে পছন্দ করি। এই তো একটা সমস্যা।
একজন যদি পছন্দ করে তাও তো হতো, এখন 3 বোন এই বিল্লাল নানাকে পছন্দ করে। তো কবিরাজ উনি টুকটাক ঝাড়ফুঁক করে দেন, ওনার যে কাজ সেটা করে দেন, কিন্তু ওই জিনগুলো বলে কোনো লাভ হবে না, এটা করে কোনো লাভ নাই, ওকে আমাদের ইচ্ছা অনুযায়ী চালাবো। তো এরপরে কেটে যায় আরো কিছু দিন, আরো কিছু হুজুর কবিরাজ দেখানো হয়, লাভ হয় না, ওই একই কথা। কখনো কখনো ওই জিনগুলোকে হাজির করা যায়, কখনো কখনো করা যায় না, ওরা এসে একই কথাই বলে। ওদেরকে বন্দি করার ভয় দেখানো হলেও ওরা ওটাতে থোড়াই কেয়ার করে, মানে কোনো পাত্তাই দেয় না। এমন এমন কথা বলে সেই হুজুর কবিরাজও ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত একজন ভালো হুজুর এনে যখন ওই জিনগুলোকে হাজির করা হয়, তখন জিনগুলোকে বলা হয় যে তোমাদের কারণে ওর জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে, একটা তরুণ ছেলে তার জীবনটাকে তোমরা এভাবে শেষ করে দিচ্ছ, এটা তো হতে পারে না। তখন ওই জিনেরা বলে ঠিক আছে, ওকে আমরা বিয়ে করার অনুমতি দিলাম, কিন্তু ও ওর স্ত্রীর সাথে কখনোই থাকতে পারবে না একসাথে। ও বিয়ে করবে, ওর স্ত্রী হবে, কিন্তু স্ত্রীর সাথে এক ঘরে কখনো ঘুমাতে পারবে না। তো এটা বলে ওরা চলে যায়। তো এরপরে মেয়ে দেখা শুরু হয়, বিয়ের দিন তারিখও ঠিক হয়। যখন বিয়ে হয়, বাসর ঘরে যখন হাজবেন্ড ওয়াইফ ঘরে ঢুকেছে, সাথে সাথে নাকি এই বিল্লাল নানার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা যায়। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লাফালাফি শুরু করেন। তো নতুন বউ এটা দেখে তো ভয় পেয়ে গেছে, যারে এটা কি। তখন নতুন বউ অন্য ঘরে গিয়ে, মানে তার শাশুড়ির সাথে ঘুমিয়েছিল, যেটা তার বাসর রাত, সে বাসর রাতে শাশুড়ির পাশে গিয়ে সে ঘুমিয়েছে, আর এই বিল্লাল নানা একা একা ঘরে ঘুমিয়েছে। এখন এভাবে দিন যাচ্ছে, এদিকে ছেলের এই অবস্থা। মেয়ের শ্বশুর বাড়ি থেকে, বিশেষ করে মেয়ের যে বাড়ি, মেয়ের বাড়ি থেকে বলছে যে এই জিনে ধরা ছেলেকে আমরা বুঝতে, মানে তার সাথে আমরা মেয়ে বিয়ে দিলাম। তো মেয়েটাকে বলছে যে আমরা এটা রাখতে চাই না, মানে সম্পর্ক রাখতে চাই না। কিন্তু মেয়ে বলে যে না, বিয়ে হয়ে গেছে, আমি আর যাব না, সে যেমনই হোক আমার স্বামী, আমি যাব না। মেয়েটাকে কিন্তু আর তার পরিবারের সদস্যরা এই বিল্লাল নানার কাছ থেকে নিয়ে যেতে পারেন নাই। এভাবে দিন যাচ্ছিল। কখনোই এই বিল্লাল নানা আর এই নানি ওনারা এক রুমে থাকতে পারতেন না। এর ভিতরেও কিন্তু চিকিৎসা চলছিল। মাঝে বেশ কিছুদিন সমস্যা বন্ধ ছিল, মানে স্বাভাবিক ছিল। তখন ওনারা স্বাভাবিকভাবেই ঘর সংসার করেছেন, তবে সেটা বেশি দিনের জন্য নয়। এরপর ওনাদের একটি সন্তান হয়, আবার সমস্যা শুরু হয়ে যায়। তো বিল্লাল নানার সাথে যদি ওই নানি কখনো এক রুমে ঘুমাতেনও, বিল্লাল নানা খাটের এক পাশে কাত হয়ে শুয়ে থাকতেন আর বিড়বিড় করে কি যেন কথা বলতেন। নানির দিকে ঘুরেও তাকাতেন না যখন সমস্যা শুরু হতো আর কি। তো দীর্ঘ এই বৈবাহিক জীবনে প্রচুর ট্রিটমেন্ট করে মাঝে যখন বেশ কিছুদিন সমস্যা বন্ধ থাকে, তো এইভাবে ওনাদের 2টি সন্তান হয়েছে, ওনাদের ঘরে 2টি সন্তান। যখন 2টি সন্তান হয়ে গেছে, এরপরে যে সমস্যা শুরু হয়েছে, এই সমস্যার আর সমাধান হয়নি। বিল্লাল নানা এখনো একই রকম ভাবেই আছেন। এখনো বিল্লাল নানা বিড়বিড় করে কার সাথে যেন কথা বলেন। এখন ওনার বয়স হয়ে গেছে। আর এই যে নানি, বিল্লাল নানার সাথে যে বিয়ে হয়েছিল, উনি কিন্তু সারা জীবনেও বিল্লাল নানাকে ছেড়ে যান নাই। এখনো নানি বিল্লাল নানাকেই আগলে ধরে রেখেছেন এত সমস্যার পরেও। ওনারা নাকি এখন একই রুমে ঘুমান, তবে বিল্লাল নানা আগের মতোই বিছানার এক পাশে শুয়ে থাকেন আর বিড়বিড় করে কি জন্য বলেন। এভাবেই চলছে। নানি তার জীবনের বড় একটা অংশ এই বিল্লাল নানার সাথে এইভাবেই কাটিয়ে দিয়েছেন, এই সমস্যার ভিতরেই কাটিয়ে দিয়েছেন। উনি আর কখনোই দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেননি, এভাবেই আছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনারা শুনলেন। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে নানি, বিল্লাল নানার যিনি স্ত্রী, ওনাকে আসলেই সেলুট জানাতে হয়। কেননা বিয়ের রাতেই উনি বুঝতে পেরেছেন কি মারাত্মক সমস্যা, জীবনে কত বড় একটি ধাক্কা উনি খেয়েছেন।
এরপরেও দীর্ঘ এই বৈবাহিক জীবনে ওনার কোনো অভিযোগ নাই। উনি এভাবেই বিল্লাল রানার সাথে জীবনটা পার করে দিচ্ছেন। দুজনেই বার্ধক্যে উপনীত হয়েছেন, কিন্তু সমস্যা কিন্তু রয়ে গেছে বিল্লাল রানার সাথে। আর শুরুর যে ঘটনাটি, এটি তো আসলে খুব বেশি দিন হয় নাই, 15 বছর ধরে চলছে। 8-10 বছর বয়সে শুরু হয়েছে সেই রুবেল ভাইয়ের স্ত্রীর চাচাতো বোনের সাথে। এখনো তার চাচাতো বোনের বয়স আপনারা বুঝতে পারছেন কত। এখনো কিন্তু তার একটা দীর্ঘ জীবন পড়ে আছে, ভবিষ্যতে কি হবে আমরা জানি না। তবে এতটুকু বলি যে আল্লাহ তাআলা তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসার তৌফিক দান করুন। তাদের জন্য যেটা কল্যাণকর, দুনিয়া আখিরাতের জন্য যেটা কল্যাণকর, আল্লাহ সেটাই করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে শনির রাতের 19তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি শনির রাতের 19তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সজীব শেখ। ওনার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ওনার বন্ধুর নানির কাছ থেকে শুনেছেন। বন্ধুর নানির বয়স বর্তমানে 85+ হবে। তো ঘটনাটি যখন ঘটে, বিশেষ করে সূত্রপাত হয়, তখন মোটামুটি মুক্তিযুদ্ধের পর হবে। নানির বয়স তখন 24+ আর কি। তো ওইখানে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পাশে একটি মসজিদ ছিল। মসজিদটা পরিত্যক্ত, ওইখানে এখন আর তেমন কিছু নাই। তবে মসজিদ সংলগ্ন বিস্তীর্ণ জায়গার বিভিন্ন জায়গাতে মুক্তিযুদ্ধ চলাকালীন অসংখ্য মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করে কোনো ধরনের জানাজা ছাড়াই পুঁতে রাখা হয়েছে। এমনও হয়েছে যে জ্যান্ত অবস্থাতেও নাকি পুঁতে রাখা হয়েছে। কখনো কখনো নাকি যদি স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হতো তারা, তখন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে জীবিত পুড়িয়ে মারত, তারপর সেই ডেড বডি মাটিতে পুঁতে রাখত। তো এরকম বেশ কিছু মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। তো আমরা এই ঘটনাগুলো এই কারণে বললাম, যাতে করে এই যে এই ঘটনার মূল অংশ, এটা কেন হয়েছে ওই জায়গাগুলোতে, তাহলে সেটার প্রেক্ষাপটটা বুঝতে পারবো। তো মুক্তিযুদ্ধের পর তখন তো আর ওই মসজিদটা পরিত্যক্ত ছিল না, তখন তো ঠিকঠাকই ছিল। তো এই যে যেই নানি, ওনার বাবা, উনি ওই মসজিদে নামাজ পড়তেন এবং পুকুর পাড় দিয়ে আবার বাড়িতে ফেরত আসতেন। উনি এমনই একদিন মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে ফেরত আসেন। তখন তো মানুষজন এরকম ছিল না, মসজিদটাও একদম ছোট ছিল, হাতে গোনা কয়েকজন নামাজ পড়তে আসতো, নিজের মতো বাড়িতে চলে যেত, আবার এশার নামাজের সময় আসতো। তো উনিও নামাজ আদায় করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তো উনি যখন ওই পুকুরের পাশ দিয়ে আসছিলেন, হঠাৎ করে তার পেছনে ধরাম করে একটা শব্দ হলো। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন আস্ত একটা গাছের কাঁচা ডাল, বেশ মোটা একটা ডাল পেছনে ভেঙে পড়েছে। ওনার হাতে একটা হারিকেন ছিল, বিশেষ করে উনি মাগরিবের নামাজ পড়তে আসার সময় একটা হারিকেন জ্বালিয়ে এসেছিলেন, আবার হারিকেনটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তো ওই আলোতে উনি সেটা দেখতে পেলেন। ওই সময় কিন্তু কোনো বাতাস হচ্ছিল না, কোনো বাতাস ছাড়াই এত মোটা একটা কাঁচা ডাল ভেঙে পড়লো। এটার আসলে কারণ কি হতে পারে? উনি তো রেগুলার এদিক দিয়ে আসা যাওয়া করেন, কই তেমন তো কোনো কিছু এর আগে হয়নি। উনি বিষয়টা আসলে স্বাভাবিকভাবেই মনে করেছেন, চিন্তা করেন এটা হইতেই তো পারে। আবার বাড়ির দিকে যখন হাঁটা শুরু করবেন, হঠাৎ করে একটা মায়াবী কণ্ঠের কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসে। তো এই আওয়াজটা পাওয়ার সাথে সাথে উনি আর আসলে দেরি করেন নাই, কি কোথায় কি হচ্ছে, আওয়াজ হচ্ছে, কে কান্নাকাটি করছে, এইটা না দেখে উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন।
বাড়িতে আসার পরই ওনার অনেক জ্বর শুরু হয়ে যায়, রাতের বেলায় ওনার রক্ত বমি হয়। সকালবেলা ওনাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তারি ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর কমে না। অনেক খোঁজাখুঁজি করার পর একজন কবিরাজকে পাওয়া যায়। তো কবিরাজের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন কবিরাজ উনি ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করেন, এবং যেই তথ্য সংগ্রহ করেন সেটা বেশ অদ্ভুত। উনি নাকি মাগরিবের নামাজ আদায় করে যখন ওই দিকটা দিয়ে যাচ্ছিলেন তখন একটি নবজাতক জিনের বাচ্চাকে উনি পায়ে পিষে হত্যা করেছেন। আর যে কান্নার আওয়াজটা পাওয়া গিয়েছিল সেটা নাকি ওই বাচ্চা জিনের মায়ের কান্নার আওয়াজ ছিল। মূলত ওই জিনটা সে বদলা নেবে। আর এই জায়গার আশেপাশে অসংখ্য মানুষকে তো আসলে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তাই এই জায়গার আশেপাশে অনেক দুষ্টু জিনেরও আনাগোনা রয়েছে। এই জিনটা দুষ্টু হলেও বা এখানে থাকা জিনগুলো দুষ্টু হলেও মানুষকে যে সবসময় বিরক্ত করে বিষয়টা এরকম না। যেহেতু এই জিনটার সন্তানকে হত্যা করা হয়েছে, এই কারণে এই জিনটা এতটাই ক্ষিপ্ত হয়েছে যে কোনোভাবেই এই নানির বাবাকে মেরে ফেলবে। এখন তাকে বাঁচানোর উপায় কি? সে তো হারিকেন নিয়ে মাগরিবের নামাজ পড়ে বাসার দিকে আসে, প্রতিদিনই তো এইভাবেই আসে। এখন অদৃশ্যভাবে কে কোথায় আছে এটা দেখে তো আসলে আমরা বিশেষ করে মানুষের তো পথ চলতে পারবো না, এটা সম্ভব নয়। তাহলে এই যে বিপদটা চলে আসছে হঠাৎ করে ঘাড়ের উপরে, এখন এই বিপদ থেকে বাঁচার উপায় কি? তখন কবিরাজ কিছু রুকিয়া করে দেন এবং বলেন যে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, তবে কোনোভাবেই মাগরিবের আজানের পর এই নানির বাবা যেন বাড়ির বাইরে বের না হন। মাগরিবের নামাজ এবং এশার নামাজ উনি বাড়িতেই পড়বেন। এমনকি ফজরের সময় যদি অন্ধকারাচ্ছন্ন থাকে তখনও যেন উনি বাসার থেকে না বের হন। আর ওই বাড়িতে 32 দিন টানা 32 দিন কোনো ধরনের মাছ মাংস রান্না করা যাবে না, ওনারা নিরামিষ খাবেন। তো এই পরামর্শ ওই কবিরাজ দিয়েছিলেন। এরপর নানি তার বাবাকে নিয়ে বাড়িতে চলে আসেন। তখন কিন্তু নানির বিয়ে হয়েছে, তো নানি তার নিজের বাবার বাড়িতেই থাকতেন, কারণ হচ্ছে নানির হাজবেন্ড মানে নানা উনি একটি সরকারি চাকরি করতেন, এই কারণে উনি সবসময় বাড়িতে আসতে পারতেন না। সাধারণত দেখা যেত যে ছুটির দিনগুলোতে উনি আসতেন বা অন্যান্য দিনেও মাঝে মাঝে উনি আসতেন। পরের দিন যদি অফিসে কাজ না থাকে বা কখনো কখনো উনি ছুটি নিতেন, অফিসে জরুরি কোনো কাজ না থাকলে পরের দিন ছুটি নিয়ে উনি বাড়িতে আসতেন। তো এরকমই একদিন উনি বাড়িতে ফিরছিলেন, যেহেতু ওনার স্ত্রী মানে নানি তার বাবার বাড়িতে ছিল। রাত আনুমানিক তখন 10টা কি 10:30 বাজে। উনি ওই পুকুরের পাশ দিয়ে আসছিলেন, কারণ পথ ওইটাই ছিল। উনি যখন আসছিলেন হঠাৎ করে এই নানির হাজবেন্ড মানে নানা শুনতে পান একটি ভয়ঙ্কর কণ্ঠ, একটি নারী কণ্ঠ, খুব কর্কশ কণ্ঠ, বলছে তোর বউয়ের বাবাকে কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারবি না। হঠাৎ করে এরকম একটা কথা শুনে নানা তো খুব ভয় পেয়ে যান। কি এটা কে বলে? উনি কিন্তু ওইরকম সাহসী মানুষ ছিলেন না। হঠাৎ করে এরকম কণ্ঠ শোনার সাথে সাথে তো ভয় তো পেয়েছেনই। উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন, বাড়ি তো কাছাকাছি ছিল। তো এসে যখন নানিকে বলেছেন যে আমি তো এরকম একটা কথা শুনলাম, এখন কি হবে, তোমার বাবাকে নাকি বাঁচানো যাবে না। যখনই এই কথাটা বলেছে তখনও তো মানে নানির বাবা উনি তো মারা যান নাই, সুস্থ বলতে অসুস্থ থাকলেও মানে কথাবার্তা বলতে পারেন, চলাফেরা করতে পারেন। যখনই এই কথা শুনেছে সাথে সাথে নাকি তার আচরণ পরিবর্তন হয়ে গেছে। প্রচন্ড জোরে চিৎকার শুরু করছেন, এমন চিৎকার মানে কি বলবো, মানে আশেপাশের লোকজন দূর দূরান্তে, মানে গ্রামে তো তখন বেশ দূরে দূরে ঘর বাড়ি ছিল, ওই দূর দূরান্তের লোকজনও তার চিৎকার শুনে বুঝতে পেরেছিলেন যে এই যে নানির বাবা চিৎকার করছে। আর উনি শুধু চিৎকারই করছেন, কিন্তু কোনো কথা বলতে পারছেন না। ওনার কথা বলা বন্ধ হয়ে যায়। পরের দিন থেকে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এরপর ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ এবার যা বলেন তা শুনে পরিবারের সদস্য যারা ছিলেন তারা সবাই খুব হতাশ হয়ে যান। কবিরাজ বলেন যে উনি যেই রুকিয়া করেছিলেন, যেই ব্যবস্থা দিয়েছিলেন, এটা ওই জিনটা মানে যেই জিনের বাচ্চাকে হত্যা করা হয়েছে
ওই জিনটা সেটা নষ্ট করে ফেলেছে, মানে কেটে ফেলেছে, যার কারণে আবার এই সমস্যাটা শুরু হয়েছে। আর এবার কোনোভাবেই এই নানির বাবাকে বাঁচানো সম্ভব নয়, এটা কবিরাজ বলে দেন। আসলে এরকমটা শোনার সাথে সাথে পরিবার সদস্যদের মন মানসিকতা কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন। কবিরাজ বলে দেন যদি আরো ভালো কোনো লোককে পান তাকে দেখাতে পারেন, যদি তিনি এই সমস্যার সমাধান করতে পারেন। তো কবিরাজের বাড়ি থেকে ওনারা চলে আসেন হতাশ হয়ে, চিন্তা করেন দেখি আরো ভালো কোনো বড় হুজুর পাওয়া যায় কিনা। তো ওই রাত্রে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছেন। নানির হাজবেন্ডও কিন্তু তখন ছিলেন, উনি অফিসে আর যান নাই ওই দিন, কারণ তার শ্বশুরকে নিয়ে উনি ওই কবিরাজের কাছে গিয়েছিলেন, নানিও গিয়েছিলেন সাথে। তো ওই রাত্রে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাত 2টো কি 3টা বাজে হঠাৎ বিকট এক আওয়াজ শোনা যায়। আওয়াজটা ঘরের বাইরে থেকে এসেছিল। তো এই আওয়াজে তো সকলের ঘুম ভেঙে যায়, ধর্মর করে উঠে বসেন, কি হয়েছে কি হয়েছে। দ্রুত নানি তার বাবার রুমে যান। বাবার রুমে যাওয়ার সাথে সাথে যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখেন যে নানির বাবার নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে আর উনি মারা গেছেন। ভয়ঙ্কর এই আওয়াজটা কোথা থেকে হয়েছে এটা বুঝতে পারেননি, তবে এই আওয়াজ যে স্বাভাবিক কোনো আওয়াজ ছিল না এটা বুঝতে পেরেছেন। নিঃসন্দেহে সেই জিনটাই নানির বাবাকে হত্যা করেছে। তো এটা তো গেল এই একটা ঘটনা, নানির বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আমরা আসি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, এই যে সজীব ভাই, উনি যে বিষয়টা প্রত্যক্ষ করেছেন সেটাই আসি। তো সাল 2024, ওনারা 4 বন্ধু, সজীব, রাজ, শাওন এবং রিফাত, এই 4 জন রাত 9টা বাজে এরকম একটা সময় ওই পুকুরের পাশ দিয়ে বাড়িতে ফেরত আসছিলেন। তো ওনারা দেখতে পান যে পুকুরের মাঝখানে মনে হচ্ছে কেউ একজন সাঁতার কাটছে। ওনারা ওইদিকে তাকিয়েছেন। অন্ধকারে বলতে তখন চাঁদের আলো যতটুকু পুকুরের পানিতে পড়েছিল মোটামুটি বোঝা যাচ্ছিল। তখন মনে হচ্ছে কোন একটা মেয়ে সাঁতার কাটছে, আর ওনাদেরকে দেখার সাথে সাথে বলছে, এই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওনার 4 বন্ধুই কিন্তু সেটা শুনতে পেয়েছেন। ওনারা বলছেন যে আচ্ছা, এই মেয়েটা এতক্ষণ কোনো কথা বললো না, ও যদি সত্যি পুকুরের পানির মধ্যে পড়ে গিয়ে থাকে তাহলে তো শুরু থেকে চিৎকার করতো, হঠাৎ করে কেন চিৎকার করছে? নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না, যেহেতু এই জায়গার আশেপাশে মাঝে মাঝে কিছু মানুষ টুকটাক ভয় পেয়েছে, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। তো এইটা যখন ওনারা বুঝতে পেরেছেন যে এটা স্বাভাবিক কিছু না রে, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। ওনারা 4 জন যে যেদিকে পেরেছেন দৌড় দিয়েছেন। তো একটা পর্যায়ে 3 জন এসে এক জায়গায় মিলিত হয়েছেন, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার নাম হচ্ছে শাওন, তাকে পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। আবার খুঁজতে খুঁজতে ওই পুকুরের দিকে সাহস করে আসছেন 3 জন একসাথে। এইবার দেখেন ওই পুকুরের ঠিক মাঝামাঝি পানির উপরে দাঁড়িয়ে একটি মেয়ে, চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছে না, একটি মায়াবী সুরে কান্নাকাটি করছে, মায়াবী কণ্ঠে কান্নাকাটি করছে। এক ধরনের কান্না থাকে না যে ওই কান্না শুনে মানুষ এগিয়ে যায় যে কি হয়েছে, কেন কান্নাকাটি করছো, ওইরকম এগিয়ে যাওয়ার মতো একটা শব্দ, যেই শব্দে যে কেউ মোহিত হয়ে তার প্রতি দরদ নিয়ে মানুষ এগিয়ে যাবে। কিন্তু এই অবয়বটা তো পানির উপরে দাঁড়িয়েছিল। তো ওনারা 3 জন দেখে ভয় পেয়ে গেছেন, আবার ওনারা এলোপাথারি দৌড় দিয়েছেন। এবার কিন্তু যে যার বাড়িতে চলে আসেন। তো পরের দিন জানতে পারেন যে শাওনের সাথে কি হয়েছিল। তো শাওন তো দৌড় দিয়েছে, তো দৌড় দেওয়ার সময় হঠাৎ করে একজন লোক বলছে যে এই এদিকে। তো উনি আবার ওই দিকটাতে গেছেন, মানে শাওন গেছেন ওইদিকে। তো ওই লোকটাকে দেখে শাওনের কাছে মনে হয়েছে তার বয়স 60 কি 70 হবে। তো কিছু না ভেবে বলছেন যে কাকা আমাকে ডাকলেন কেন? ওই লোকটাকে কিন্তু শাওন চেনে না। তো রাতের বেলা ডাকছে, ডাকার পর ওই লোকটা বলছে, এই এখান থেকে এক্ষুনি ভাগ, নাইলে কিন্তু বাঁচবি না। শাওন বলছে যে আপনি বলতেছেন যে বাঁচবো না, আমাদের এলাকা, আর আমাদের সাথে তো কারো শত্রুতা নাই, কারোর সাথে তো মারামারিও করি নেই, কে আমাদেরকে এখন মারবে? কি বলেন না বলেন, দূর, মজা করেন নাকি?
তো যখন এই কথা বলছে ওই লোকটা নাকি ঠাস করে শাওনের গালে একটা চর মারি দিয়েছে। আর চর যখন মেরেছে তখন শাওন ওই লোকটার হাত এবং পায়ের দিকে খেয়াল করছে। প্রথমে হাতের দিকে খেয়াল করেছে, তারপর পায়ের দিকে খেয়াল করেছে। দেখে যে তার হাতটা হাঁসের পায়ের মতো, মানে হাঁসের যে পা, হাঁসের পাটা কেমন হয় আপনারা দেখেছেন, যেহেতু হাঁস পানিতে সাঁতার কাটে। হাঁসের পা আর মুরগির পা কিন্তু একরকম না। হাঁসের যে নখগুলো, এই নখগুলো ফাঁকা ফাঁকা থাকলেও মাঝখানে একটা পর্দার মতো রয়েছে। তার হাতের আঙ্গুল 5টা রয়েছে, কিন্তু মনে হচ্ছে প্রত্যেকটা আঙ্গুলের সাথে পর্দা দ্বারা সংযুক্ত রয়েছে আঙ্গুলগুলো। তখন পায়ের দিকে তাকায় দেখে পাটাও একই রকম, তবে পায়ের নখগুলো বেশ বড়। তখন যখন ওই লোকটার চেহারার দিকে তাকিয়েছে তখন দেখা যাচ্ছে ওই লোকটার মুখ দিয়ে রক্ত পড়ছে। এরপর উনি দিয়েছেন দৌড়। তো যেখানে রেল লাইন রয়েছে, গোয়ালন্দ যে রেল লাইন রয়েছে, ওই রেল লাইন পর্যন্ত চলে আসেন। এরপর ওনার কিছু মনে নাই, এরপর ওনার সেন্স আর ছিল না। লোকজন ওই দিক দিয়ে হাঁটার সময় তাকে ওই রাতের বেলায় পায়, এরপর তাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন শাওনের কাছ থেকে এই তথ্যগুলো জানতে পারে। মূলত ওই যে পুকুর, ওই পুকুরের পাশে কিছু কিছু ঘটনা ঘটে। সবসময় যে ঘটে বিষয়টা এরকম না, তবে এই যে নানির বাবার সাথে যেটা ঘটেছিল এটা আসলে মর্মান্তিক। কারণ একটা মানুষ হেঁটে আসবে, তখন এই ধরনের একটা মুসিবত যদি কারো উপর চলে আসে তাহলে তো আসলেই সমস্যা। তো এরকমই একটা ব্যাপার কিন্তু আমরা এর আগেও বলেছিলাম। এটা শুধু আমি বলেছি বিষয়টা এরকম না, অনেক আলেমরাও কিন্তু এই বিষয়ে বলেছিলেন যে সৌদি আরবের, যদি আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বের একজন বিশাল ব্যক্তিত্ব, একজন ভালো আলেম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, তো উনি একটা রুগী দেখতে গিয়েছিলেন, যে এই রুগীটা জিন দ্বারা আক্রান্ত ছিল। উনি দেখলেন যে ওই রুগীর মধ্যে জিন বসবাস করছে, মানে আছে, তখনও আছে। তখন ইবনে বাজ রহমতুল্লাহ আলাই যখন প্রশ্ন করলেন যে তুমি এই লোকটাকে কেন কষ্ট দিচ্ছ, তখন ওই জিন ভেতর থেকে উত্তর দেয় এই লোকটা নাকি তার সন্তানকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? সে নাকি বেসিনে গরম পানি ঢেলে দিয়েছে। তখন ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেসিনে গরম পানি ঢেলে দিয়েছে, তাতে তোমার সন্তান মারা গেল কিভাবে, আর তোমরা কেন ওইখানে থাকবা? তো বেসিনে তো মানুষ ঠান্ডা পানি গরম পানি ঢালবেই। তখন ওই জিন বলেছিল যে এটা আমাদের থাকার জায়গা, ওই লোকটা যদি বিসমিল্লাহ বলে ঢালতো তাহলে কিন্তু আমরা ওখানে থাকতে পারতাম না, বা আমরা ওখান থেকে চলে যেতাম। সে কিন্তু এই কাজটা করেনি, এই জন্যই তাকে আক্রমণ করেছি। প্রিয় লিসেনার্স, এখান থেকেই কিন্তু আমরা একটা বিষয় শিক্ষা পাই। বেসিনে বা এমন কোনো জায়গায় যদি আমরা গরম পানি ঢালি, সেক্ষেত্রে অবশ্যই জোরে করে বিসমিল্লাহ বলবো, বা অন্তত এমন শব্দ করে বলবো যে আমাদের নিজের কানে যেন সেই শব্দটা আসে। তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর রাতের বেলা একা একা হাঁটার ক্ষেত্রে, ধরুন যে আমরা একসাথে কয়েকজন হাঁটছি তখন কিন্তু কথা বলতে বলতে হাঁটছি, কিন্তু একা একা যখন হাঁটবো তখন কিন্তু জিকির আজগার করতে হবে। এই জন্য কিন্তু জিকির আজগারের একটা বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে। যখন একা থাকবে জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে কিন্তু অনেক ধরনের জিকির রয়েছে। এই জিকিরগুলো যদি আমরা মৃদু শব্দ করেও রাতের বেলা হেঁটে আসার সময় আমরা করি, তাহলে কিন্তু এই যে প্যারানরমাল এন্টিটিগুলো তারা যদি পথে বসেও থাকে বা কোনো জায়গায় থাকে, তাহলে কিন্তু এরা সরে যাবে। আল্লাহ চাহেন তো আমরা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমল যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাইকে এই ধরনের বিপদ আপদ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। যারা ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছ থেকে আরও ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো